আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শুরু করতেছি ডেটা অ্যানালিটিক্সের একদম ১ম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস যেটাকে আমরা বলতেছি। অ্যান্ড আজকে আমরা আ আলোচনা করব আপনাদের সাথে এবং আপনাদের সাথে পরিচিত হব। আর আমাদের কোর্স ম্যাটেরিয়াল নিয়ে আলোচনা করব। আর টুকটাক ডেটা অ্যানালিটিক্সের একটু বেসিক জিনিসপত্র, বেসিক কথাবার্তা, কিছু থিওরিটিক্যাল কথাবার্তা নিয়ে আমাদের আলাপ আলোচনা হবে। ঠিক আছে? তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে ফেলি। আর আমি আরেকবার একটু চেক করে দেখি আমার রেকর্ডিংটা ঠিকঠাক হচ্ছে কিনা। হ্যাঁ, আই থিংক রেকর্ডটা ঠিকঠাক চলতেছে। অ্যান্ড আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে ফেলি। আর স্ক্রিন শেয়ার করার সাথে, সাথে আপনাদের সাথেও একটু আলাপ আশা করি শুরু করে দিতে পারবো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের জার্নি, ডেটা অ্যানালিটিক্সের জার্নিতে। আপনারা সবাই বাংলাদেশের যে প্রান্ত থেকেই জয়েন করেন না কেন বা বাংলাদেশের বাইরে থেকে জয়েন করেন না কেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আসলে সবার টাইম সেম না। আমার বাংলাদেশে হয়তো এই টাইমটা আমার জন্য একটু সুবিধাজনক, বা অনেকের জন্যই বাংলাদেশের অনেকের জন্যই সুবিধাজনক হয়। আবার বাইরে যারা আছে তাদের জন্য আসলে জয়েন করাটা একটু কষ্টকর বটে অনেকের ক্ষেত্রেই। সো আশা করি একটু সবাই মানায় নিব। আর আমরা টাইম এবং ক্লাস কখন করব না করব এগুলা নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাট তার আগে আমি আপনাদের সাথে একটু পরিচিত হই। কে কোথা থেকে আসছি, কি অবস্থা, একটু পরিচিত না হলে আসলে কথা বলতে আমাদের পরবর্তীতে অতটা কমফোর্ট হয়তো নাও মনে করতে পারি। সো চলেন আমরা একটু পরিচিত হই। হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে পরিচয় একটু পরেই দেই। যখন আমি ফরমালি শুরু করব তখন দেই। বাট আপনাদের সাথে আগে একটু কথাবার্তা বলে নেই। দেন আমরা ফরমালি আমাদের যে স্টেপ গুলো আছে সেগুলা নিয়ে কথাবার্তা বলব। আর আমাদের ক্লাসের প্রসিডিউরটা এমন যে আমরা ১ম এ কোনো টপিক নিয়ে আলাপ আলোচনা যদি থেকে থাকে, তো সেগুলা নিয়ে আমরা আলোচনা করে নিব ৫-১০ মিনিট যাই লাগুক। অ্যান্ড এর মধ্যে সবাই জয়েন করতে, করতে আমরা আলোচনা সেরে নিব। দেন ক্লাস শেষে আমাদের যদি আবার কোনো টপিকে যদি কোনো প্রবলেম থাকে বা বিগত দিনের কোনো ক্লাসের প্রবলেমগুলো আমাদের আটকায় থাকে, তো সেইগুলা নিয়ে আমরা ক্লাস শেষে আবার কথা বলবো। আর ক্লাস ডিউরেশনটা আগের যে আমি কোর্সগুলা নিতাম সেখানে আসলে ২ ঘন্টা ২.৫ ঘন্টা অনেক সময় হয়ে যেত। তো আমি এটাকে কমায় আনার চেষ্টা করছি। অ্যান্ড আমি চাই যে আসলে আ ১ ঘন্টা ১৫ মিনিট থেকে ১.৫ ঘন্টা বা ১ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে যেন ক্লাসটা শেষ হয়ে যায় অলমোস্ট সব মিলায়। মানে মেইন ক্লাসটা যেন যেটা আমাদের মূল লার্নিং ক্লাস, সেটা যেন মূল লেকচারটা যেন ১ ঘন্টা ২০ মিনিট ২৫ মিনিট এরকম হয়। দেন তারপরে যেন প্রবলেম সলভিং অপশন গুলা এবং অন্যান্য যে বিষয়বস্তুগুলো সেগুলা থাকে। আমি এখন প্রথমত ডেকে নিচ্ছি, আমি ১ম একজনকে দেখতে পাচ্ছি কানন ভাই। আ ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু পরিচিত হতে চাই। জি, আমি এনামুল গনি কানন। নিকনেম কানন। আমাকে কানন নামেই সবাই ডাকে। আ ওকে, আমি বর্তমানে কর্মরত আছি ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে উপাইতে। তার মাশাআল্লাহ আগে ভাই। বিজনেস অটোমেশন এ ছিলাম। জি, জি। তো আপনাদের ওই জিরো টু হিরো কোর্সটা দেখে একটু আগ্রহ প্রকাশ করলাম এবং ওরিয়েন্টেশন এ আপনাদের সাথে কানেক্ট হলাম। একটু ও, বোঝার জন্য সিনারিওটা কিরকম বা ও কতদূর কি করা যায়। ওকে। আমি একটু যদি কারেকশন করে দেই ভাইয়া, যে আমি আসলে জিরো টু হিরো বানাবো না। জিরো টু ডেটা অ্যানালিস্ট বানাইতে চাই। আচ্ছা, যাই হোক জিরো টু ডেটা অ্যানালিস্ট ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। কথা হয়ে ভালো লাগলো। ইনশাআল্লাহ সামনের দিনে আরো কথা হবে। ওকে ইনশাআল্লাহ। মোল্লা মোহাম্মদ মিয়া ভাইয়া, আপনি যদি একটু শেয়ার করতেন, আপনার সাথে একটু পরিচিত হতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ মিয়া। আমি ফরিদপুর থেকে বলছি। আমি একজন স্টুডেন্ট, ডিপার্টমেন্ট অফ সোসিওলজি। ওকে। জাস্ট এইটুকু। ঠিক আছে। কোর্স করার উদ্দেশ্য বা ইচ্ছাটা কেন, এইটা একটু যদি সাথে বলেন। ভাই, কোর্স করার উদ্দেশ্য অলরেডি আমি আপনার বিগত ব্যাচের স্টুডেন্ট ছিলাম। জাস্ট হুম, এটা হুম। রিক্যাপ করার জন্য আরকি আমি এখানে আজকে ওরিয়েন্টেশন ক্লাস আসছি এবং এটা ওকে, আপনি তো ইন আমার আগের স্টুডেন্ট। এইজন্যই জি। আসলে জিজ্ঞাসা করা। ওকে, ঠিক আছে ভাইয়া। আপনি যেহেতু আগে একবার ক্লাস করেছেন, তো
আগের আবার রিক্যাপ কেন করতে ইচ্ছা হলো একটু যদি বলতেন সবার উদ্দেশ্যে, সবার মনে একটু কিউরিওসিটি আসতে পারে যে আসলে আবার আপনি রিপিটেড আবার কেন ক্লাস করতে আসা। ক্লাস করতে আসার একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে প্রবলেম সলভিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ওই ক্লাসগুলো প্রায় 2 ঘন্টা ছিল, অনেক সময় নিয়ে করছি। জাস্ট একা একা করতে গেলে ওইটার ভালো লাগে না আর কি, অনেক সময় লাগে। 2 ঘন্টার একটা ক্লাস করতে গেলে অনেক সময়, যেহেতু আবার একটা লাইভ কোর্স পাইতেছি, আমি ভাবছি এখান থেকে আবার নতুন কিছু শিখতে পারবো, এটা হচ্ছে আমার। ওকে, আপনার আগের কোর্সগুলোতে লার্নিং কেমন ছিল, মানে শেখার ম্যাটেরিয়াল গুলা কেমন ছিল, ঠিকঠাক ছিল কি? হ্যাঁ, ডেটা অ্যানালিস্টের জন্য যেগুলো প্রয়োজন ছিল ওভারঅল সবকিছুতেই আর কি টাচ করছে। মানে ডেটা অ্যানালিস্টের যেটা পাইপলাইন থাকে সেটা ওভারঅল কমপ্লিট করা হয়েছে আমাদের কোর্সে খুব সুন্দরভাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া আপনার মতামতের জন্য। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। সিয়াম ভাইয়াকে আমি দেখতে পাচ্ছি, পুরো নাম বললাম না ভাইয়া, আপনার সাথে একটু কথা বলতে চাই, পরিচিত হতে চাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি হচ্ছে মোহাম্মদ ইহতাশামুল হক সিয়াম। রিসেন্টলি সিএসসি থেকে হচ্ছে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম এই ফেব্রুয়ারিতে। তো ওকে। এখন হচ্ছে ভাই আমি এসকিউ এ পারি, মানে এসকিউ নিয়ে কাজ করি, কিন্তু কোনো জব টব করি না, এমনি এসকিউ আমি পারি। তো আচ্ছা। এমনি বিভিন্ন ইউটিউব থেকে হচ্ছে ভাইয়া আপনার এই ডেটা অ্যানালিস্টের যে এটা হচ্ছে দেখা, তো এখানে ডেমো ক্লাস দেখে আপনার ক্লাস অনেক ভালো লাগলো। তো দেন হচ্ছে আপনার রিচ করলাম ফেসবুকে, তারপরে তো ভাইয়া হচ্ছে আপনি দেখাইলেন, ঠিক আছে ভাইয়া, তো এই জন্য এখানে আসা আর কি ঠিক ভাই। আছে ভাইয়া, কথা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ভাই। বিমল চন্দ্র দাদা। আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা, আমি হলো ভাইয়া পড়াশোনা করছি মাস্টার্সে বিজনেস অ্যানালাইটিক্স। তো আমার কোর্স কারিকুলাম টোটালি আর প্রোগ্রামিং এর উপরে। তো আপনার কোর্স মডিউল যতটুকু দেখলাম যে পাইথনের উপরে বেস করা, এবং পাইথনটা আমার নিজের কাছেও ভালো লাগে। তো সবকিছু শেখার জন্য আসলে একটা গাইডলাইন প্রয়োজন হয়, আমরা জানি। আহ, এই সময়ে সবচেয়ে বেশি ডেটা অনলাইনে আছে, যেটা ওপেন রিসোর্স, বাট দে আর অল স্ক্যাটার্ড। এখান থেকে একটু ওখান থেকে একটু এইভাবে আসলে শেখা হয়, বাট প্রপার গাইডলাইন পাওয়া যায় না। হুম। তো একজন এক্সপিরিয়েন্স মানুষের কাছ থেকে যে কোনো কিছু শেখার পিছনে আসলে একজন গুরু লাগে। তো একটা গুরুর খোঁজে আসলে আপনার কাছে চলে আসা। তো ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন, লেটস সি কি হয়। ওকে ভাইয়া, এই কথা জন্যই হয়ে আসলে আপনার কথা কোর্সে হয়ে এনরোল করা। খুবই ভালো লাগলো। সামনে ইনশাল্লাহ আরো কথা হবে। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। রিফাত আহমেদ ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ভাই, আমি ওয়ালাইকুম রিফাত আসসালাম। আহমেদ। জি ভাইয়া। আমি ক্লাইফার ইউনিভার্সিটি থেকে আমি ব্যাচেলর করতেছি, ফাইনাল ইয়ার আছে আমার। আর আই থিঙ্ক সোহান ভাই আপনার সাথে লং টাইম ধরে পরিচয়। আর এই ক্ষেত্রে আসলে আমি ডাটা সায়েন্স নিয়ে আসলে আমার আগানোর ইচ্ছা, তো তো আমি মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে টুকটাক কিছু কাজ করতেছি, প্লাস আমার ডাটা অ্যানালাইসিস এখন জানা দরকার আর কি আমার। তো এই পারপাস আসলে আমার এখানে ঢুকা আর কি। তো আমার যদি জব সেক্টরে যদি ডাটা অ্যানালিস্ট ঢুকতে পারি, হয়তো ইন ফিউচার আমি ডাটা অ্যানালিস্ট থেকে অথবা ডাটা সায়েন্সে অথবা এআই নিয়ে কাজ করতে পারবো আর কি, সুযোগ সুবিধা নিয়ে, যার জন্য আহ, আসলে এখানে। ইনশাআল্লাহ ভাইয়া। ডেটা সায়েন্সের যে বেসমেন্টটা, এটা তৈরি হওয়ার জন্য আসলে ডেটা অ্যানালিটিক্স এর যে থটটা, এটা থিঙ্কিং প্রসেসটা আসলে খুবই জরুরি। ঠিক আছে ভাইয়া, যার জন্য স্টার্ট ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আপনার আম, ইচ্ছা পূরণ হবে আশা করি। ইনশাআল্লাহ ভাই, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাইয়া, কথা হয়ে ভালো লাগলো। মাসুমা সুলতানা আপু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আপু মাসুমা বলেন। সুলতানা। আমি বিবিএ শেষ করেছি, এখন অপারেশন অ্যানালিস্ট হিসেবে একটা কোম্পানিতে জব করতেছি। মাশাল্লাহ। আর আমি এমআইএস মেজর ছিল বিবিএ তেই, অত ডেপথে না শেখালেও আমার একটু ইন্টারেস্ট ছিল ডাটা অ্যানালাইসিসে। জি জি। তো ভাবলাম একটা কোর্স করে নিই, আর ক্যারিয়ারটা ওদিকে ওকে। শিফট করতে চাচ্ছিলাম। ওকে, ইনশাল্লাহ আপনার জার্নিটা সুন্দর হোক আশা করি। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, মাজহারুল ইসলাম ভাইয়া, আপনার সাথে আগেও কথা হয়েছে, আসসালামু আবারও আলাইকুম জিজ্ঞাসা ভাই। করতেছি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ ভাই, আমি তো আপনার আসলে প্রিভিয়াস জি জি। এআই কুইস্টের স্টুডেন্ট, তখন জি। আমি শেষ করতে পারিনি। মেবি পাওয়ার বিআই পর্যন্ত করার পরে আসলে আমার একটা প্রবলেম হয়েছিল। আচ্ছা ভাইয়া, কোনো তো সমস্যা ইনশাল্লাহ নেই। এবার কোনো শেষ করব সমস্যা নেই, আশা করি এবার এবার আসলে শুরু করলে শেষ করতে হবে এটা। মানে ইনশাল্লাহ। আমি এবার আসলে একটু ডিফারেন্ট প্ল্যান নিয়ে এগোইছি, অ্যান্ড আশা করি আজকের ক্লাসের পর আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনারা যারা পুরানা স্টুডেন্ট ছিলেন আগের,
তারা বুঝতে পারবেন যে আসলে আগেরটার সাথে এটার ডিফারেন্সটা কোথায়। জি ঠিক ভাইয়া। আছে? ওকে ভাইয়া, কথা হয়ে ভালো লাগলো। রেজাউল করিম ওকে। ভাই, রেজাউল করিম ভাইও আমার আগের পরিচিত ভাই দেখতেছি। কেমন আছেন ওয়ালাইকুম ভাই? ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। সবই তো বললেন ভাই, আমি এই ডিফারেন্ট কিছু শেখার জন্যই এখানে মূলত আমার অ্যাড হওয়া। ওকে, ঠিক আছে ভাইয়া, কথা হয়ে ভালো লাগলো। অ্যান্ড চলেন আমরা মূল সেশনে চলে যাই। তারপরে আমরা আস্তে আস্তে একটু এগোতে থাকি আমাদের কথাবার্তায় এবং আমাদের আজকের যে এজেন্ডা আছে এবং সামনের দিনের এজেন্ডাগুলা। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে যদি একটু কনফার্ম করেন, দেন আমি আমার স্ক্রিনটাকে ফুল স্ক্রিন করে দিই। আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, দেখা জি যাচ্ছে। ভাই। ঠিক আছে। তো সবাইকে অলরেডি আমি ওয়েলকাম জানিয়ে ফেলেছি আমাদের আজকের কোর্সের এজেন্ডা নিয়ে। আসলে এটা আমি যদি কোর্স বলি, এটা আসলে একটু ভুল হয়। মানে আমার নিজের কাছে মনে হয় যে আসলে এটা কোর্স বলতে চাই না আমি। এটা আসলে মূলত যারা একদম শুরু করতেছে ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালাইসিস নিয়ে ভাবতেছে বা ডেটা রিলেটেড কাজকর্ম করে, পাশাপাশি আরেকটু নলেজ গেইন করতে চায়। তো এটা যেই হোক না কেন, তাদের জন্য আসলে একটা মানে ডিফারেন্ট একটা লার্নিং স্কোপ তৈরি করতে যাচ্ছে এটা। এইটা আমি বলবো। বাট আপনারা আসলে কাজ করতে, করতে মেলায় নিবেন আমার সাথে, কথা বলতে, বলতে, আমার সাথে শিখতে, শিখতে। দেন আশা করি আ আ দেখতে থাকেন। কিছু একটা আমরা তো পাবো, রাইট? দেন আমি যদি আমার সম্পর্কে বলি, আমি আসলে খুবই ছোট একজন মানুষ। এখন সিনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি V2 টেকনোলজিস লিমিটেড, বাংলাদেশ, অ্যান্ড এর মেইন কার্যালয় আসলে সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরে আসলে V2 টেকনোলজিস এর আরেকটা নামে চলে। বাংলাদেশে এটা মূলত হচ্ছে এক্স ইন্টিগ্রেটেড কোম্পানি, এর একটা সিস্টার কনসার্ন। আচ্ছা, আমরা দেখি কাউকে একজনকে হয়তো এডমিট করায়নি। ওকে। তো আমাদের মূলত ডেটা রিলেটেড যে কাজকর্ম, বাংলাদেশের কিছু ডেটা ড্রিভেন কোম্পানি আছে যারা শুধুমাত্র ডেটা রিলেটেড কাজই করে। তো এবং ডেটা রিলেটেড কাজ করতে গিয়ে যদি সফটওয়্যার রিলেটেড কাজকর্মের প্রয়োজন হয়, তখন সেই সঙ্গে সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজগুলো করে থাকে। বাট আমাদের মূল কাজ হচ্ছে ডেটা নিয়ে কাজ করা, অ্যান্ড ডেটার সাথে এআই মেশিন লার্নিং এর কানেকশন তো আছেই, এটা অলরেডি আপনারা জানেন। হ্যাঁ, পাশাপাশি কাজ করছি কিছুদিন আগে ফুল ২ বছর এআই কুইস্ট ইন্টেলিজেন্সে। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন। তার আগে আরো কয়েকটা যে এডটেক ইন্ডাস্ট্রিতে কাজ করা হয়েছে, লাইক জেস বাংলাদেশ, স্ট্যাক লার্নার। তখন আমি আসলে সফটওয়্যার ডেভেলপার ছিলাম। ওই সময় আসলে আমার ওই যে ইনস্ট্রাক্টর জার্নিটা ছিল সেগুলা সফটওয়্যার ডেভেলপমেন্ট কেন্দ্রিক অ্যান্ড ডেটাবেস কেন্দ্রিক ছিল। তো তখন জেএস বাংলাদেশ, স্ট্যাক লার্নার এদের সাথে সংযুক্তি ছিল, অ্যান্ড আমি ট্রায়াকো লিমিটেড, গ্রামীণ সলিউশন, কয়েকটা কোম্পানিতে কাজ করছি। আসলে এখানে এত কিছু লেখার সুযোগ হয়নি। এই তো ভাই আমার ছোটখাটো পরিচয়। আর এইখানে আমি একটু আমাদের ডেটা কথন যেটা, ডেটা কথন আসলে আমার নিজের দেওয়া একটা নাম। ডিরেক্টলি নিজের নাম ধরে কথা বলার চাইতে কোনো একটা ছদ্মনাম বানিয়ে নিয়ে সেটা দিয়ে কথা বলা আমার কাছে মনে হয় ভালো। তাই আমি আসলে নিজেকে বা আমার যে ইনস্ট্রাকশন গুলা সেটা ডেটা কথনের থ্রুতে দিতে আমার ভাল লাগে। তাই ডেটা কথনের আসলে স্টার্ট করা। এইটাই, অন্য কোনো কিছু না। ডেটা কথনের সাথে কানেক্ট থাকতে চাইলে অবশ্যই ডেটা কথনের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন। আমি অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করছি, অ্যান্ড অনেকগুলা প্লেলিস্ট ইয়েতে পাইপলাইনে আছে। আমি আস্তে আস্তে এগুলা দিতে থাকবো। একটু সময় স্বল্পতা চলে, তাই সবকিছু দেওয়া হয়ে ওঠে না। আর চাইলে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রয়োজন। ওকে, আর এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। ওকে, আমরা এবার একটু আগায় যাই। নিজের নামের ঢাকঢোল পেটানো একটু হইছে, আশা করি সামনের দিকে যাই। ওকে, আমরা একটু সিম্পল অল্প কয়েকটা কথা আজকে জাস্ট ডেটা অ্যানালিস্ট সম্পর্কে বলবো, কারণ যেহেতু আমরা ডেটা অ্যানালিস্টের একটা কোর্স করতে আসলাম, ডেটা অ্যানালিস্ট হতে আসছি,
ডেটা অ্যানালিস্ট সম্পর্কে আমরা একটু জানি যে আসলে ডেটা অ্যানালিস্ট কি, কেন, কিভাবে কাজ করে। কারণ এইটা আমাদের জানা এই জন্য জরুরি, আসলে আমরা যেখানেই যাই না কেন, যে ইন্ডাস্ট্রিতেই যাই না কেন, আসলে ওই ইন্ডাস্ট্রিতে কাজটা কি হয় এবং ওইখানে আমার রোলটা আসলে কি, এইটা যদি আমি প্রপারলি না জানি, তাহলে আমি প্রপারলি কাজটাও শিখতে পারবো না। আবার আমি যখন সেখানে যাব, সেখানে আসলে আমি আমার যে যে রোলটা আছে, আমার যে দায়িত্বগুলো আছে, রেসপন্সিবিলিটিস গুলা, সেগুলো আমি প্রপারলি তাদেরকে হ্যান্ড ওভার করতে পারবো না, বা আমি সেটা প্রপারলি আমি একটা কোম্পানিকে তার যে চাওয়াটা সেটা আমরা পূরণ করতে পারবো না। তো এই কারণে আমরা আসলে একটু বেসিক কথাবার্তাগুলো জানি। আর আরেকটা ব্যাপার থাকে যে আমি আমার লাইফে ইন্টারভিউ নিতে গিয়ে যে প্রবলেমগুলো আমি একটু দেখছি, যে লাইক যদি জিজ্ঞাসা করি যে ডেটা অ্যানালাইসিসটা আসলে কি, তখন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে একটু এলোমেলো উত্তর, যদিও বেশিরভাগ মানুষ দিতে পারে, বাট যখনই প্রশ্নটা আসে যে ডেটা অ্যানালাইসিস কি, ডেটা অ্যানালাইসিসের সাথে ডেটা সায়েন্সের কাহিনী কি, সাথে ডেটা ইঞ্জিনিয়ারিং কি, ডেটাবেজ ইঞ্জিনিয়ারিং কি, মেশিন লার্নিং কি, যখন একটার সাথে আরেকটার যখন পার্থক্য করতে বলা হয় যে আসলে এই রোলগুলোর পার্থক্যটা কি, কেন আলাদা আলাদা নামকরণ করা হলো, তাহলে আমি যেটা করতেছি এটাই কেন ডেটা অ্যানালাইসিস, এটাই কেন ডেটা ইঞ্জিনিয়ারিং, তো এই প্রশ্নগুলো যখন চলে আসে তখন একটু ভ্যাবাচ্যাকা খেয়ে যায় হয়তো আমরা অনেকে। বাট আজকে ওই সকল খুঁটিনাটি প্রশ্নের উত্তরগুলাই আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে? আই থিঙ্ক আমার কথা যদি আপনারা প্রপারলি শুনে থাকেন, তাহলে হয়তো মাঝে মধ্যে হ্যাঁ, না, ইয়েস, নো, ভেরি গুড, এই টাইপের কোনো অ্যান্সার আপনারা টুকটাক করতে পারেন, হালকা একটু টাচে যেন আমি থাকি, কারণ আমি একটা অন্ধের মতো কথা বলতেছি, আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি না, আমার সামনে স্ক্রিনে হলো প্রেজেন্টেশনটা ওপেন করা, তো আমি আসলে ডিসকানেক্ট হয়ে গেলে বুঝতে পারবো না। ঠিক আছে ভাই, আপনি কন্টিনিউ করেন। ওকে, আচ্ছা, কে ডেটা অ্যানালিস্ট? প্রথম প্রশ্ন যে আমাদের কাছে প্রথম প্রশ্ন আসলো, কে ডেটা অ্যানালিস্ট? সিম্পল উত্তর, যে ডেটা অ্যানালাইসিস করে সে আসলে ডেটা অ্যানালিস্ট। এখন ডেটা আসলে জিনিসটা কি? তো ডেটা প্রশ্নটা যখন আসে তখন দেখবেন যে ইদানিংকার যে ছোট ছোট আইসিটি বইগুলাতেই আসলে ডেটা ইনফো এই টাইপের পার্থক্য, এই টাইপের কোশ্চেন আনসার গুলা কিন্তু এখন দিয়ে থাকে, কারণ আসলে এখন তো ডেটা সায়েন্সের যুগ চলে আসতেছে। তো এখন থেকেই বাচ্চাদেরকে ওইভাবে আসলে হয়তো প্রিপেয়ার করার চেষ্টাটা চলতেছে, যেটা আমাদের যুগে হয়তো ছিল না। ডেটা আর ইনফরমেশন দুইটা কিন্তু আলাদা জিনিস, আবার দুইটা খুবই কাছাকাছি জিনিস। ডেটা হলো তথ্য, আমরা বলতে পারি বাংলায়, ইনফরমেশনও আসলে তথ্য। হ্যাঁ, তো তথ্যের আবার হচ্ছে একটু প্রকারভেদ আছে। কিছু কিছু তথ্য আছে যে তথ্যগুলা খুবই মিনিমাল, ছোট 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 পোর্শনে ভাগ করা থাকে। হ্যাঁ, আর ইনফরমেশনটা আসলে কি, যে একটা কমপ্লিট ইনফরমেশন দেওয়া, যে আজকে মানে গতকাল যে আমরা একটা নিউজ পেলাম যে ইয়াতে চিটাগং এ বিমান দুর্ঘটনা হলো, জেট প্লেন, রাইট? চিটাগং এ জেট প্লেন দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, তো এই ফুল ইনফরমেশনটা যখন আপনি পাচ্ছেন, তখন আপনি বুঝলেন যে আসলে চিটাগং এ প্লেন দুর্ঘটনা হয়েছে, এটা আসলে একটা কমপ্লিট ইনফরমেশন। এখন আমরা যদি আলাদা আলাদা ভাবে ভাগ করি, লাইক চিটাগং আমাদের হইলো রিজিয়ন বা আমাদের একটা জিও লোকেশন, চিটাগং এ হলো প্লেন হইতেছে আমাদের আলাদা একটা নাম, যেটা বা জেট প্লেন যুদ্ধ বিমান যেটা আমরা বলতেছি, ওইটা আবার আলাদা একটা নাম, দুর্ঘটনা একটা ক্রিয়া যেটা ঘটে। তো এই যে ছোট ছোট পার্ট গুলা, ওয়ার্ড গুলা, এগুলো কিন্তু কমপ্লিট একটা মিনিং কিন্তু বহন করে না। বাট আমরা যদি প্রত্যেকটা যে ওয়ার্ডকে আমরা যদি আলাদা আলাদা করে লিখে রাখি, সেটা ডেটাবেস হোক বা এক্সেল শিট হোক, স্প্রেডশিট হোক, বা আমাদের খাতাতেই হোক না কেন, আলাদা আলাদা করে যখন ছোট ছোট করে লিখে রাখি, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটা ডেটা বলতে পারি আমরা। বাট যখন এটা কমপ্লিট একটা হচ্ছে আমাদেরকে তথ্য দিচ্ছে, এটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতেছে, তখন সেটাকে আমরা ইনফরমেশন বলি। তো এইটাই আসলে ডেটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য। তো এই যে ছোট ছোট যে ডেটাগুলো আছে, যেগুলো আসলে ডিরেক্টলি আমাদেরকে কোনো তথ্য, ইনফরমেশন, ক্লিন ইনফরমেশন দেয় না, বাট ওই যে মানে বিক্ষিপ্ত যে ডেটাগুলা, সেগুলাকে এক জায়গায় করে বিশ্লেষণ করে
সেটার প্রপার ইনফরমেশনটা আসলে বের করা, এবং এমনও হতে পারে সেটার প্রেডিক্টিভ অ্যানালাইসিস পর্যন্ত করা লাগতে পারে। তো এই কাজগুলো যারা করে তারা হচ্ছে ডেটা অ্যানালিস্ট। ঠিক আছে, ক্লিয়ার এই কথাটুকু? জি ভাইয়া, তো ক্লিয়ার। এই অর্থাৎ ডেটাটা হলো জাস্ট একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টস, আর ইনফরমেশনটা হলো যেটা পারপাস সার্ভ করে, রাইট ভাইয়া? এক্স্যাক্টলি অ্যান্ড ডেটা অ্যানালিস্ট যে কাজটা করলো সেটা হচ্ছে বিভিন্ন বিক্ষিপ্ত সোর্স থেকে ডেটাগুলো কালেক্ট করে সে একটা কমপ্লিট ইনফরমেশন সে প্রোভাইড করলো, এবং এমনও হতে পারে সে ডিসিশন নেওয়ার লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারে, যেটাকে আমরা প্রেডিক্টিভ অ্যানালাইসিস দিয়ে করি, বা বিভিন্ন কিছু বিজনেস ইন্টেলিজেন্সের পার্ট এখানে চলে আসে। তো ডেটা অ্যানালিস্ট কে, অ্যান্ড ডেটা অ্যানালিস্ট হোয়াট ডাজ ডেটা অ্যানালিস্ট ডু, এই দুইটা জিনিস আই থিঙ্ক আমরা ক্লিয়ার, রাইট? ক্লিয়ার কিনা এই দুইটা জিনিস? ক্লিয়ার ভাইয়া। ওকে, ক্লিয়ার ভাই। এইবার আমাদের প্রশ্ন আসতেছে যে একটা অর্গানাইজেশনে ডেটা অ্যানালিস্টের আসলে কাজটা কি, কি কাজ করলে ডেটা অ্যানালিস্টের মানে একটা অর্গানাইজেশন কেন ভ্যালু দিবে একটা ডেটা অ্যানালিস্টকে, বা ডেটা অ্যানালিস্ট আসলে কিভাবে ভ্যালু ক্রিয়েট করতেছে একটা অর্গানাইজেশনে। দুইটাই আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড। যখন অর্গানাইজেশনে একজন ডেটা অ্যানালিস্ট ভ্যালু ক্রিয়েট করে, তখন কিন্তু অর্গানাইজেশন ডেটা অ্যানালিস্টকে ভ্যালু দিতে বাধ্য, রাইট? অর্গানাইজেশনের কথা যদি বলি, আমরা যদি সিম্পল কোন কোম্পানির কথা বলবো, আর বাংলাদেশের কোনো একটা কোম্পানি নিয়ে যদি কথাবার্তা বলি, লাইক আমরা যদি ফুড পান্ডা নিয়ে কথা বলি, অথবা পাঠাও নিয়ে যদি কথা বলি, এটা হইতে পারে এরা অনেক ডেটা পত্র কালেক্ট করে মানুষের। পাঠাও নিয়ে যদি কথা বলি, আমি কিন্তু ভাই এক্স পাঠাও, ও মাশাআল্লাহ ভাই, 5 তাহলে ইয়ার্স এর ক্যারিয়ার পাঠাওতে। তাহলে পাঠাও নিয়ে কথা বলবো না। আচ্ছা, তো যে কোনো রাইডিং শেয়ার অ্যাপই হইতে পারে। আমার মনে হয় পাঠাও খুব একটা ব্যবহার করা হয় নাই, বাট পাঠাও ইনস্টল করা আছে। হঠাৎ বিপদে পড়লে যদি উবের কাজ না করে তখন পাঠাও ইউজ করি। তো যদি উবের বা পাঠাও বা যে কোনো রাইড শেয়ারিং অ্যাপের কথাই বলি, এরা কিছু কিছু সময় আমি একটা জিনিস চেক করে দেখছি, এরা মাঝে মাঝে মানে জোরপূর্বক ডিসকাউন্ট দেয় এবং ডিসকাউন্ট নিতে বাধ্য করে। এখন ব্যাপারটা হলো, তো তারা ডিসকাউন্টটা দেয় কখন? তারা ডিসকাউন্টটা দেয় হইতেছে যে মানে আমি হয়তো 5 দিন বা 6 দিন বা 10 দিন কোনো একটা রাইড শেয়ার করছি জাস্ট ক্যাশে, ঠিক আছে? জাস্ট ক্যাশে শেয়ার করছি, রাইড শেয়ার করছি। দেন একদিন আমি কি করছি যে বিকাশে হলো পে করতে গিয়ে আবার ব্যাক আসছি, পে করি নাই, ঠিক আছে? তো ক্যাশে পে করতেছি, দেন বিকাশে পে করতে গিয়ে আমি একদিন ব্যাক আসছি, অ্যান্ড যেদিন আমি ব্যাক আসছি বিকাশে পে করতে গিয়ে আমি আবার ব্যাক চলে আসছি, দেন আমি আবার সম্ভবত ক্যাশেই পে করে দিছি না। দেন ওই তারপরের যে আমি রাইডটা নিতে গেছি সেইখানে কি ঘটনা ঘটছে, সেইখানে আমাকে হচ্ছে পরপর 2টা ডিসকাউন্ট দেওয়ার লোভ দেখানো হয়েছে। লাইক সেটা পাঠাও বা উবের যে কোনো একটা অ্যাপে হইতে পারে, আমি ভুলে গেছি এই মুহূর্তে। পরপর 2টা রাইড যদি আমি বিকাশ দ্বারা পে করি তাহলে আমাকে ডিসকাউন্ট দেওয়া হবে। আমি চিন্তা করলাম যে আমাকে তো এতদিন আসলে ডিসকাউন্টটা দেওয়া হয় নাই, তাহলে এখন হঠাৎ করে বিকাশের পেতে আমাকে হঠাৎ ডিসকাউন্টটা কেন দেওয়া হইলো? তো এইখানে কিন্তু দেখেন একটা জিনিস আছে, এখানে একটা টুইস্টও আছে। এখানে বিকাশের সাথে অবশ্যই কোনো রাইড শেয়ারিং অ্যাপের যে পেমেন্ট সিস্টেম এর একটা কাহিনী আছে, ওদের নিজেদের বিজনেস ইমপ্লিমেন্টেশন আছে। আর পে করলে আসলে কোম্পানিগুলা বিভিন্ন পেমেন্ট সিস্টেম ইউজ করলে কোম্পানিগুলা কেমন সুযোগ সুবিধা পায় আই ডোন্ট নো, বাট আমাকে বারবার যখন দেখানো হলো তখন আমার একটা ইনসাইট মাথায় এসেছে যে আসলে এখানে ঘটনাটা কি ঘটলো। এখানে যখন আমরা দেখা যাচ্ছে কি যে আমি প্রথম যেদিন আমি বিকাশ কানেক্ট করলাম এবং বিকাশ দিয়ে পে করতে গেলাম, তখন ওরা বুঝে গেছে যে আমি বিকাশ ইউজার অ্যান্ড আমি বিকাশ দিয়ে পে করতে পারবো। তো তার পরবর্তীতে আই থিঙ্ক এই ডাটাটা কোনোভাবে বিকাশ কোম্পানির কাছে আছে যে আমি বিকাশ কানেক্ট করে ফেলছি, অ্যান্ড বিকাশের যে এখানে বিজনেসটা
যে বিকাশ চাইতেছে তার যত পেমেন্ট আমি ইউজ করব আর সেই পেমেন্টের উপরে তার বিজনেসের লাভটা হবে। এইখানে যে অটোমেশন সিস্টেমটা আসলো, যে আমাকে অটোমেটিক্যালি যখনই আমি ইউজ করতে গেলাম তখনই আমাকে রিকমেন্ড করতেছে বারবার। এই রিকমেন্ডেশনটা কিন্তু অ্যানালাইসিস করার পরে কোনো একটা মেশিন লার্নিং অ্যালগোরিদমে দেওয়া হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ওরা কিভাবে সিস্টেম করে, ম্যানুয়ালি তো অবশ্যই দেয় না, আই থিঙ্ক কোনো না কোনো হচ্ছে অটোমেশন কোনো সিস্টেম ইউজ করে তারা আমাকে বারবার হচ্ছে বিভিন্ন লোভনীয় হচ্ছে ইয়াগুলা দেখাচ্ছে। সেম ভাবে আমি যখন আরেকটা অ্যাপ আমার আরেকজন ভাইয়ের অ্যাপ ইউজ করতে গেলাম, তো আমি তার সাথে আমার কথাবার্তা হলো যে তাকে কোনো ডিসকাউন্ট দেয় কিনা, বা বিকাশ নিয়ে সে বিকাশ কানেক্ট করে নাই, অ্যান্ড সে বলতেছে সে একদিন ভিসা কার্ড ইউজ করছে অ্যান্ড তাকে ওই ব্যাংক থেকে কন্টিনিউয়াসলি বিভিন্ন জায়গায় প্রমোশনাল অফার দেওয়া হয়। তো জিনিসটা আসলে তখন আমার কাছে খুবই ক্লিয়ার যে আসলে প্রত্যেকটা এই যে প্রত্যেকটা কোম্পানি, তো তখন আমার কাছে জিনিসটা আসলে মূলত ক্লিয়ার হয়েছে যে যখন আমি কোনো ভিসা কার্ড কোনো উবের অ্যাপে বা পাঠাও অ্যাপে ইউজ করতেছি, তখন আসলে ভিসা কার্ডটা যে কোম্পানির সেই কোম্পানি ডেটাটা পায় এবং সেই কোম্পানি ওই ইউজারকে নিয়ে অ্যানালাইসিস করে। যখন বিকাশ কানেক্ট করলাম তখন বিকাশ ওই ডেটাটা পায় এবং বিকাশ ওইটা নিয়ে অ্যানালাইসিস করে। যেহেতু আমার বিকাশ বা অন্য কোথাও নিয়ে কাজ করার সুযোগ হয় নাই, বাট আমার এটা ধারণা হইল। দেন এই যে বিকাশের যে অ্যানালিস্ট আছে বা হচ্ছে আমাদের যে ভিসা কার্ড যারা যে ব্যাংকগুলো দিচ্ছে ওদের যে অ্যানালিস্ট আছে তারা কিন্তু, বা মার্কেট এক্সপার্ট আছে বা বিজনেস অ্যানালিস্ট আছে, তারা কিন্তু সামহাও এই ইউজারগুলো নিয়ে অ্যানালাইসিস করে তাদের যে ইউজার ক্যাপাবিলিটিটা এটা কিন্তু বাড়াচ্ছে। যখন তাদের ইউজার অনেক বেশি হবে তখন তাদের ব্যাংকের ভ্যালু বলি বা সেটা তাদের পেমেন্ট সিস্টেমের ভ্যালু বলি সেটা কিন্তু বাড়বে। যখন ইউজার শূন্য হয়ে যাবে তখন কিন্তু ওই কোম্পানির আর কোনো ভ্যালু থাকছে না। সো এই যে ইউজারটাকে গ্র্যাব করা অ্যান্ড ইউজারটাকে খুঁজে বের করা অ্যান্ড ইউজারটা আসলেই কি চায়, তাকে কোথায় কানেক্ট রাখা উচিত অ্যান্ড তার উদ্দেশ্য কি, এই জিনিসগুলো যদি আমরা এভাবে অ্যানালাইসিস করতে পারি তাহলে যে কোম্পানি আসলে যে ডেটা নিয়ে কাজ করে বা যে ইউজার বেস নিয়ে কাজ করে তাদের এই জিনিসটা কানেক্ট করা সহজ হবে এবং কাস্টমার রিলেশনশিপ রাখাটাও অনেক সুবিধাজনক। এই জন্য বর্তমানে যেহেতু আগের দিনে তো ডেটাগুলো ছিল হলে আপনার খাতায় লিখে রাখতো বা এক্সেলে এন্ট্রি করে রাখতো। আগে মূলত খাতায় লিখতো, তারপরে সেগুলাকে আবার এক্সেলে এন্ট্রি করতো বা ডিরেক্টলি এক্সেলেই হয়তো এন্ট্রি করতো যারা একদম ডিরেক্টলি সফটওয়্যার বেস ছিল না। তো তারাও কিন্তু এখন কমপ্লিটলি সফটওয়্যার অ্যাপ্লিকেশনে চলে গেছে। অ্যান্ড অ্যাপ্লিকেশনে যাওয়ার পর হয়েছে কি যে ডেটাগুলো সব স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাবেজে কালেক্টেড থাকে। অ্যান্ড যখন স্ট্রাকচার্ড ওয়েতে ডেটাবেজে থাকতেছে স্টোর হয়ে, তখন সেগুলা কিন্তু অ্যানালাইসিস করা সুবিধাজনক হয়ে গেছে এবং সেগুলোর উপরে ডিসিশন মেক করা, বিজনেস নিয়ে কাজ করাটাও কিন্তু একটা নতুন গতি পেয়ে গেছে আর কি। তো এই জন্য রিসেন্টলি ডেটা অ্যানালিস্টের কিন্তু ভ্যালুগুলো আসলে মোটামুটি মার্কেটে ভালোই। অ্যান্ড ডেটা অ্যানালিস্টের আড়ালে যেটা চলতেছে এখন, যারা ডেটা এন্ট্রি স্পেশালিস্ট ছিল বা হচ্ছে যারা বিজনেস নিয়ে কাজ করতো, তারা আসলে এখন এই ডেটা অ্যানালাইসিসের টপিকগুলো ভালোভাবে শিখে তারা এখন যে কাজটা করতেছে, তারা ডেটা অ্যানালিস্টের রোলগুলা প্লে করা শুরু করছে অলরেডি বাংলাদেশের মার্কেটটাতে। আর বাইরের দেশের কথাবার্তা আমি না বলি, বাট যেসব ভাই ব্রাদার আছে তারা যতটুকু কন্টিনিউয়াসলি বলে থাকে যে ভাই অনেক হাইপে আছে এবং ভ্যালুটা অনেক বেশি। আমি হয়তো অনেক বেশি পেঁচায় ফেললাম কথা, বাট আপনারা কতটুকু বুঝছেন আই ডোন্ট নো। আপনাদের কারো কোনো কোশ্চিন আছে এইটুকুর মধ্যে যতটুকু কথা বললাম? না ভাইয়া, বুঝতে পেরেছি টোটাল ব্যাপারটা যেটা আপনি এক্সপ্লেইন করলেন। ওকে, থ্যাংক ইউ। এখন আসতেছি আমরা বিজনেস এবং ডেটা নিয়ে কথা বলতে। তো বিজনেস আর ডেটা, এই এতক্ষণ ধরে আমরা বিজনেস এবং ডেটা দুইটার কিন্তু একটা কানেকশন নিয়েই কথা বলতেছিলাম, বাট আজকে আসলে যখন আমরা ডেটা অ্যানালাইসিস ডেটা সায়েন্সে যাব, সাথে কিন্তু বিজনেস থাকবেই, বা আমরা যদি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে চাই সেখানেও কিন্তু বিজনেসটা সব সময় থাকে। সো বিজনেসের প্রায়োরিটি অনেক হাই। আসলে কোনো একটা বিজনেস কিভাবে কাজ করে সেটাকে যদি আমরা প্রপারলি বুঝতে পারি, তাহলে সেটাকে আমরা কোথায় নিয়ে যাব বা কোথায় নিতে চাই সেটাও কিন্তু তখন আমাদের অ্যানালাইসিস করাটা সহজ হয়।
তো বিজনেস আর ডেটাটা হচ্ছে একজন আরেকজনের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িত। বিজনেস সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা আছে। ডেটাটা হচ্ছে বিজনেসের একটা সিড বলতে পারেন। তো সেগুলা এসে জমা হয়, বিজনেস থেকে আসে ডেটাগুলা, এবং সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে আবার বিজনেসে ইমপ্লিমেন্ট করা হয়। তো এইখানে কয়েকটা টার্ম আপনারা শুনবেন, এই নামগুলো অনেক বেশি শোনা যায়: বিজনেস অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস, বিজনেস অ্যানালিটিক্স, ডেটা অ্যানালিটিক্স, অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স উইথ ডেটা সায়েন্স। ওকে, তো বিজনেস অ্যানালাইসিস আর ডেটা অ্যানালাইসিসের মধ্যে আসলে পার্থক্যটা কি? তো বিজনেসটা কি করতেছে? বিজনেসটা আসলে মূলত যখন বিজনেস অ্যানালাইসিস করা হয়, বিজনেস অ্যানালাইসিসটা আসলে ফোকাস করে কিভাবে বিজনেসের প্রবলেম সলভ করা যায়, এবং এখন বিজনেসের প্রবলেমগুলা কিভাবে সলভ করবে বা কিভাবে সর্ট আউট করবে, বিজনেসে কি সমস্যাগুলো আছে বা বিজনেসের গুড পয়েন্টগুলা কি, এগুলা কিভাবে সর্ট আউট করবে, অবশ্যই আপনার যে নথিপত্র আছে এইগুলাকে অ্যানালাইজ করে বা ঘেটে, রাইট? তো এগুলোর জন্য আপনাকে কোনো না কোনো কিছু হেল্প নিতে হবে। যেটার আমরা হেল্প নিচ্ছি সেটাকেই আমরা বলতেছি ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিটিক্স বা ব্লা ব্লা ব্লা, এই ধরনের কিছু টুলস অ্যান্ড টেকনোলজির আমরা হেল্প নিচ্ছি বিজনেস অ্যানালাইসিস করার কাজে। তো বিজনেস অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস খুবই কাছাকাছি একটা জিনিস। এইখানে মূলত বিজনেস অ্যানালাইসিসটা টোটালি বিজনেস ফোকাসড, এরা হচ্ছে ডেটা অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। বিজনেস নিয়ে কাজ করা, বিজনেস অ্যানালাইসিস করা এদের জন্য সুবিধাজনক। সো এইখানে বিজনেস অ্যানালাইসিসটা যখন আমরা বলতেছি তখন এটা টোটালি বিজনেস ফোকাসড, এখানে টুলস অ্যান্ড টেকনোলজির ব্যবহার আর একটু কমও থাকতে পারে। বাট ডেটা অ্যানালাইসিসের কথা যখন বলতেছি, এইটা টোটালি হচ্ছে টেকনোলজি, টুলস অ্যান্ড টেকনোলজির ব্যাপার স্যাপার। কারণ এইখানে আপনাকে টেকনোলজি ইউজ করে কিভাবে ডেটাটাকে আপনি বিজনেসের পারপাসে ইউজেবল করতে পারেন সেই কাজটা করবে, ঠিক আছে? তো বিজনেস অ্যানালাইসিস অ্যান্ড ডেটা অ্যানালাইসিস এই হলো কাছাকাছি একটা ফর্ম। বিজনেস অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা অ্যানালিটিক্স, অনেক সময় ডেটা অ্যানালাইসিস আর অ্যানালিটিক্স এই দুইটা নিয়ে আমরা হচ্ছে একটু মানে পেঁচায় ফেলতে পারি কথাবার্তা। তো অ্যানালিটিক্স শব্দটা যখন আসে আপনারা জাস্ট ধরেই নেবেন যে অ্যানালিটিক্স আসলে সেটা হচ্ছে যে কোনো বিজনেস অ্যানালাইসিস হচ্ছে, মানে আমি বলে দেই, অ্যানালাইসিস অ্যান্ড অ্যানালিটিক্স দুইটা পার্ট যদি আমরা ক্লিয়ার করি তাহলে এটা আমাদের বুঝতে সহজ হলো। অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের পূর্ববর্তী 50 বছর, 10 বছর, 20 বছর, 5 বছরের ডেটা আমাদের কাছে আছে। তো সেই ডেটাগুলোকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন টুলস টেকনোলজি ইউজ করে সেইটা ইনসাইটটা আমরা বের করব, সেটার মধ্যে আছেটা কি, আসলে ঘটনাটা কি, ভালো না মন্দ, ভালো হইলে কিসের জন্য ভালো, মন্দ হইলে কিসের জন্য খারাপ, এবং কার জন্য খারাপ, কোন অবস্থার জন্য খারাপ, এই জিনিসগুলাকে আমরা ডেটা অ্যানালাইসিস করে বের করতেছি। অ্যান্ড এই যে বিগত দিনের ডিসিশন, বিগত দিনের অ্যানালাইসিসের উপরে বেস করে আমরা যখন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতেছি বা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করতেছি যে কি হইতে পারে, প্রবাবিলিটি করতেছি যে কি হইতে পারে, তাইলে আমাদের যে 5 বছরের প্রত্যেক জানুয়ারি মাসের এরকম খারাপ অবস্থা, তো সামনের দিনগুলোতে আসলে কি হইতে পারে বা কোন প্রবলেমগুলো সর্ট আউট খুঁজে বের করলাম, ওই প্রবলেমগুলো সর্ট আউট করলে আমাদের সামনের দিনে কি অবস্থা হইতে পারে, এরকম একটা প্রেডিক্টিভ অ্যানালাইসিস করা বা প্রবাবল চিন্তা করা, সম্ভাবনা চিন্তা করা, এই অ্যানালাইসিসটাকে আমরা আসলে বলে থাকি অ্যানালিটিক্স। তো অ্যানালিটিক্স করতে গেলে সেখানে অ্যানালাইসিস দরকার, পূর্ববর্তী ডেটাগুলোর ইনসাইট নিয়েই আসলে অ্যানালিটিক্সটা হয়। সো অ্যানালিটিক্সটা আবার অ্যানালাইসিসের উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ পাস্ট অ্যান্ড ফিউচার। পাস্টের ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করে ফিউচারকে নিয়ে আসা, সেটাই হলো আমাদের ডেটা অ্যানালিটিক্স। ঠিক আছে, বুঝাইতে পারছি জিনিসটা? বিজনেস ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স। আচ্ছা, আমার কথার সাথে হয়তো বা থট প্রসেসের সাথে হয়তো অনেকের কনফ্লিকশন হইতে পারে, অবশ্যই আমাকে বলবেন। আমি তো আসলে সবকিছুই জানি, ব্যাপারটা এমনও না, আগে থেকে একটু ডিসক্লেমার দিলাম আর কি। তো অবশ্যই সেটা যদি নলেজেবল হয় এন্ড আমার যদি ভুল হয়ে থাকে আমি অবশ্যই শিখে নেব আপনার কাছ থেকেও। আশা করি ভাইয়া, আমার এতটুকু একটা হেল্প আমাকে কোশ্চেন ছিল। করবেন। হ্যাঁ ভাইয়া।
my question is on analysis and analytics. Yeah, জি so জি আপনি throughout the process যে ব্যাপারটা explain করলেন, like analysis based on the past time data, like it might be 20 years data, might be 6 months হুম data. হুম হুম So analysis হলো আমার past time ডেটার উপরে আমি analyze করে পাস্টে কি হলো সেই জিনিসটা ফিগার আউট করাই হলো আমার অ্যানালাইসিস। হুম অ্যান্ড অ্যানালিটিক্স হলো ইন দ্য ফিউচার, অর্থাৎ আফটার এক মাস পরে কি হতে যাচ্ছে বা এক ইয়ার পরে কি হতে যাচ্ছে, হুম এই যে প্রিডিক্টিভ মডেলিং বা ইন ফিউচারের যে মডেলিংটা, এটা হলো অ্যানালাইটিক্স, রাইট? হুম ওকে, ক্লিয়ার হয়ে গেল। থ্যাংক ইউ ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনি ঠিকঠাকই বুঝেছেন। ওকে, এবার আমরা আসতেছি ইন্টেলিজেন্স এন্ড ডেটা সায়েন্সে। হ্যাঁ, তো ডেটা সায়েন্স এই বাজওয়ার্ডটা আমরা অনেক শুনতেছি এখন, এন্ড এইটার উপরে অনেক ব্যবসা দাঁড়ায় গেছে এখন। তো আমরা চলেন একটু ব্যবসাটা বুঝে নেই যে ডেটা সায়েন্সটা আসলে কি। তো এইখানে আসলে খেলাটা হচ্ছে অ্যানালাইসিস অ্যানালিটিক্স এরই। তো অ্যানালাইসিস অ্যানালিটিক্স এর খেলাটা কেমনে ভাবে হয়, আমরা আগে ডেটা পাস্ট অ্যানালাইসিস করলাম, ফিউচার প্রেডিক্ট করলাম, খুবই ভালো কথা। এখন ফিউচার প্রেডিক্ট করার পরে আমাদের বিজনেসের কি করা উচিত, কি ডিসিশন নেওয়া উচিত, এটা তো আমাদের চিন্তা করা উচিত না? মানে জাস্ট আমরা আগে ডেটা অ্যানালাইসিস করলাম, ভবিষ্যৎ দেখে ফেললাম, শেষ, তাই কি হবে? না, এটা তো ইমপ্লিমেন্টেশনও করতে হবে বিজনেস পারপাসে। রাইট আমার রাইট যে কোনো অ্যানালাইসিসের পিছনে তো বিজনেস পার্সপেক্টিভ থাকতে হবে। আমার এক্স্যাক্টলি তো একটা কোম্পানি ডেটাবেসে হিউজ পরিমাণ ডেটা থাকে, সো ডেটা নিয়েই শুধু অ্যানালাইসিস করলে তো হবে না, কজ এন্ড ফ্যাক্টস এর উপর বেস করে আমার রাইট অ্যানালাইসিসটা রান করতে হবে, তাহলে রাইট আমার বিজনেস পারপাসটা আমি এনশিওর করতে পারবো। রাইট ভাইয়া। তো এইখানেই আসলে খেলাটা চলে যে একজন ডেটা সায়েন্টিস্ট আসলে তার এক্সপিরিয়েন্স হচ্ছে কমপ্লিটলি বিজনেস ডিসিশন রিলেটেড হয়, এবং সে বিজনেসের যে গুড পার্ট, ব্যাড পার্ট অ্যান্ড গ্রোথ পার্ট, প্রত্যেকটা জিনিস অ্যান্ড ডাউন পার্ট, প্রত্যেকটা জিনিস নিয়ে সে যখন সম্যক ধারণা রাখে, এবং একটা পদক্ষেপ যে আমরা নিব, সেইটা নেওয়ার আগে সে সেটা প্রপারলি কাজ করবে কিনা, বা কাজ করলে কি ইম্প্যাক্ট আসবে, কি ইম্প্যাক্ট আসতে পারে, এই জিনিসটাও যখন সে প্রিডিক্ট করতে পারে, বা এই চিন্তাটা নিয়ে যখন সে কাজ করতে পারে, সেই আসলে ডেটা সায়েন্টিস্ট, বা এটাকেই বলে বিজনেস ইন্টেলিজেন্স। এখন বলবেন বিজনেস ইন্টেলিজেন্স আর ডেটা সায়েন্সের পার্থক্য কি? খুবই কাছাকাছি জিনিস। কেউ হয়তো বিজনেস ফোকাসড, টুলস টেকনোলজি কম জানে, কেউ বিজনেস জানে, পাশাপাশি টুলস টেকনোলজিতে এক্সপার্ট, এই জন্য সে হলো ডেটা সায়েন্টিস্ট। আই থিঙ্ক আমরা ভাই, আমার একটা কোশ্চেন ছিল এখানে, হুম, হুম, সেটা হলো যতদিন পর্যন্ত ডেটা সায়েন্সের বাজওয়ার্ডটা আমাদের ফোকাসে আসে না, ততদিন হুম, পর্যন্ত আমরা অ্যানালিটিক্স এর উপরেই কিন্তু ছিলাম। রাইট সো তখনও পর্যন্ত তো আমরা একটা আউটকাম পেতাম এবং সেই আউটকামের উপর ডিপেন্ড করে আমরা প্রবলেম হুম সলভ হুম করতাম হুম কোম্পানি। হুম হুম তখন কেন এই অ্যানালাইটিক্সটা কি এখন ডেটা সায়েন্সের মতো করে প্রকাশ করা হচ্ছে? কারণ ডেটা সায়েন্সের কাজটা তো সেম, যে কোম্পানির যে আচ্ছা প্রবলেম ফাইন্ড আউটটা পাইছে সেই ফাইন্ডিংস এর উপরে কাজ করে দেন সে আচ্ছা আচ্ছা, বুঝতে প্রবলেমটা সলভ পেরেছি করতেছে। বুঝতে পেরেছি। আপনার যখন মার্কেটের যখন কম্পিটিশনটা বাড়তেছে, এন্ড তখন কিন্তু মার্কেটের কমপ্লেক্সিটিটা অনেক বাড়তেছে, এবং এইখানে হচ্ছে ডেটা সায়েন্সের যে ব্যাপারটা আসতেছে, যে আপনার এর মধ্যে ডেটা ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে মেশিন লার্নিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস, আরো অনেক কিছু এর সাথে কানেক্টেড ডেটা সায়েন্সের সাথে। নট অনলি হচ্ছে ডেটা অ্যানালিটিক্স এর সাথেই যে ডেটা সায়েন্স কানেক্টেড, ব্যাপারটা এমন না। তো এর জন্য একটা যখন ডেটা অ্যানালিটিক্স এ প্রেডিক্টিভ অ্যানালাইসিস পর্যন্ত করে দিল, সিম্পল মেশিন লার্নিং পর্যন্ত হয়তো কিছু অ্যালগরিদম ইউজ করে প্রেডিক্টিভ অ্যানালাইসিসে গেল, বাট সেটা আসলে প্রপারলি কাজ করবে কিনা, লং টার্ম সাস্টেইন করবে কিনা, কিভাবে করবে, এইটার জন্য হয়তো আমাদের মেশিন লার্নিং মডেল ডেভেলপ করা লাগতে পারে, এর জন্য জি আমাদের ডেটা পাইপলাইন করা লাগতে পারে। লাইক আজকে জি আমাদের বিজনেসে ডেটা ঢুকতেছে 50,000, হঠাৎ করে ট্রাফিক এসে গেল, শুরু হয়ে গেল, ওই দিন থেকে 50 লাখ করে ডেটা ঢোকা শুরু হইলো। এক্স্যাক্টলি। সেইটার জন্য আমাদের কোম্পানির যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সফটওয়্যার সিস্টেম আছে, এই জিনিসগুলো রেডি কিনা, রেডি হইলে কিভাবে রেডি, অনেক বিষয় চলে আসে ভাইয়া এর মধ্যে। তো এইখানে ডেটা অ্যানালাইসিস বা ডেটা অ্যানালিস্টের পার্টটা খুবই একটা সাইডের একটা পার্ট, ডেটা সায়েন্স পোর্শনটা আসলে অনেক বিশাল একটা রোল প্লে করে, রাইট? তো এই জন্যই আসলে ভাইয়া ডেটা সায়েন্সের
বিষয়গুলা চলে আসছে, যেখানে ডেটা ইঞ্জিনিয়ারিং, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপরে যখন আসলো আমাদের যে ইয়াটা এআই, যেটা কম্পিউটার ভিশন, যে জিনিসগুলো চলে আসছে, তখন কিন্তু আসলে যে বিজনেসের ইনডেপথ অ্যানালাইসিসটা কিন্তু অনেক বেড়ে গেছে, এবং শুধুমাত্র জাস্ট ডেটা অ্যানালাইসিস করে দিলাম, প্রেডিক্টিভ করে দিলাম, আর আমি ডিসিশন নিয়ে ফেললাম, এই উপায়টা কিন্তু এখন আর নাই। আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি, বাট যদি ক্লিয়ার না হয় কোনো প্রবলেম নাই, ক্লাস শেষে আমরা আবার কথা বলবো। ওকে? না ভাইয়া, কনটেক্সটটা বুঝতে পারছি। বিকজ যেহেতু লাইক আমি আজকে একটা স্টার্টআপ ওপেন করলাম, তো আমার আজকে স্টার্টআপে হয়তো বা আমার 1000 ডেটা স্টোর হচ্ছে আমার ডেটাবেসে, বাট আফটার রাইট 10 ইয়ার্স রাইট আমার এই স্টার্টআপে তো 10,000 ডেটা মানে আমার এখন যেটা স্টার্টআপ 10,000 ডেটা, সেটা 10 বিলিয়ন ডেটাতে আমার মুভ করতে পারে পার ডে। লাইক এক্স্যাক্টলি if you look on the Bikash, they have lots of transactional data. Every Right, day they right. store lots of transactional data in their database. So ট্রানজেকশনাল ডেটা, আবার যে ডেটাটা ট্রানজেকশন শেষ হওয়ার পরে আবার কমপ্লিট ডেটাতে পরিবর্তন হচ্ছে, সে আবার এটা অন্য জায়গাতে স্টোর করছে। তো ডেটা স্কেল কিন্তু বাড়ছে। তো এই স্কেল আমাদের হয়তো বা সবকিছুতে ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি একটা লিমিটেশন থাকে। তো রাইট অ্যানালাইটিক্সে মনে হয়, আমার কাছে যেটা মনে হচ্ছে যে বিগ লার্জ ডেটা সেটে অ্যানালাইটিক্সে একটু প্রবলেম আছে, যেটা নিয়ে আমরা ডেটা সায়েন্সে কাজ করতে পারি। নিঃসন্দেহে, হুম। কারণ বিগ ডেটা চলে আসলেই আসলে অ্যানালিটিক্স এর যেসব টুলস এন্ড টেকনোলজি আছে, এগুলা কিন্তু মানে জাস্ট অন স্লিপ। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিসিস এন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং। কেউ কি আমাকে কোনো মেসেজ করার চেষ্টা করছেন? হ্যান্ড রেজ করতে চাচ্ছেন? বিমল দাদা কিছু বলতে চান? না ভাইয়া, না, আমার ভুলবশত আনমিউট হয়ে গেছে। ওকে, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস এন্ড ডেটা ইঞ্জিনিয়ারিং। তো ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইসিস, ডেটা ইঞ্জিনিয়ারিং, আমরা কিছুক্ষণ আগে ডেটা সায়েন্সের যে বিশাল একটা সমুদ্রের কথা শুনলাম, অনেক কিছু শুনতে হয়তো আমাদের এখন মাথা একটু ঘোরাচ্ছে, বা যারা অলরেডি জানি তাদের তো আসলে মাথা আগেই ঘুরছে। সো এখন আমরা মূলত ডেটা ইঞ্জিনিয়ারিং এর পার্টটা বুঝবো। আমাদের খুব মানে খুব নিয়ার কিছুদিন আগেও কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং এই কথাটা আসলে খুব একটা দরকার হতো না। তখন ডেটাবেজ ইঞ্জিনিয়ার দিয়েই আমাদের কাজকর্ম চলে যেত বেশিরভাগ ক্ষেত্রে। বাট রিসেন্টলি এত পরিমাণ ডেটা হচ্ছে স্টোর হয়ে গেছে মানুষের। সিম্পল, আমরা যখন ফোন আমাদের হাতে, স্মার্টফোন চলে আসলো, তারপর থেকে ডেটা কালেকশনটা না মানে খুবই ইজিয়ার হওয়াতে, মানুষের থেকে ডেটা খুব দ্রুত কালেক্ট করা যায়, এইরকম হওয়াতে না মানুষের আমরা ডেটা অনেক বেশি স্টোর করে ফেলতেছি, অ্যান্ড এত পরিমাণে ডেটা স্টোর করে ফেলতেছি যে জিনিসগুলা হচ্ছে আমাদের জন্য ম্যানেজ করা, একজন ডেটাবেজ ইঞ্জিনিয়ারের ম্যানেজ করাটা আসলে কঠিন। এখন ডেটাবেজ ইঞ্জিনিয়ার যে ম্যানেজ করতে পারবে না ব্যাপারটা এমনও না, বাট সেটার জন্য বিভিন্ন যে আমাদের যে রিসোর্স গুলো আছে, প্রপারলি সেই রিসোর্স গুলা কাজে লাগাইতে পারতেছি কিনা, আর এইটা কিন্তু অনেক কিছু ম্যাটার করে। তো আমি ডেটা ইঞ্জিনিয়ারিং এর বাংলা একটা হচ্ছে থট প্রসেস আপনাদের সাথে শেয়ার করি। ডেটা ইঞ্জিনিয়ারিংটা এমন যে আপনার বিভিন্ন রিসোর্স থেকে আপনি ছোট ছোট, লাইক আপনি মনে করেন বিরিয়ানি রান্না করবেন, তো বিরিয়ানি রান্না করার জন্য বিভিন্ন রিসোর্স থেকে আপনার হচ্ছে ছোট ছোট বিভিন্ন মশলা, তারপরে হলো হচ্ছে আপনার মিট কালেক্ট করতে হবে, তারপরে মানে চাল কালেক্ট করতে হবে, তেল, তারপরে ঘি, ব্লা ব্লা ব্লা, অনেক কিছু। তো এই যে সব কিছু মশলা, তারপরে রাইস, তারপরে সবকিছু মিলায় আপনি বিরিয়ানি রান্না করবেন। তো বিরিয়ানি রান্না করার জন্য আপনাকে কিন্তু বিভিন্ন রিসোর্স থেকে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত জিনিস এক জায়গায় করতে হয়েছে একটা কমপ্লিট প্রোডাক্ট বানানোর জন্য, লাইক সেটা নাম কি? বিরিয়ানি, তাই না? তো যখন মশলার দোকানে মশলাটা ছিল, তখন কি সেটা মানে বিরিয়ানি ছিল? আর যখন মাংসের দোকানে মাংস ছিল, তখন কি সেটা বিরিয়ানি ছিল, বা সেটা কি খাবার উপযুক্ত ছিল? অবশ্যই না। বাট তাই বলে কি বিরিয়ানি হচ্ছে আমাদের কাছে পছন্দের, বিরিয়ানির ভ্যালু আছে, মশলার ভ্যালু নাই? অবশ্যই কিন্তু ব্যাপারটা এমন না। তো এই যে বিভিন্ন জায়গা থেকে ছোট 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 বিক্ষিপ্ত ডেটা নিয়ে আসার পরে
বিক্ষিপ্ত যে এলিমেন্টস গুলো নিয়ে আসার পরে আমরা একটা বিরিয়ানি মেক করলাম, এই জিনিসটাকেই বলে হচ্ছে আসলে ডেটা ইঞ্জিনিয়ারিং। লাইক রিয়েল লাইফের সাথে যদি আমরা একটু কানেক্ট করি, আমাদের মনে করেন যে একটা কোম্পানির 5টা সফটওয়্যার চলে, তো একটার সাথে আরেকটা কানেক্টেড। লাইক আমরা যদি ফুড পান্ডার কথাই বলি, ফুড পান্ডার আমি যতদূর জানি যে হলো আপনার যারা হলো মানে রিটেইলার তাদের অ্যাপের সিস্টেমটা আলাদা, ইউজার সিস্টেমটা আলাদা। আর যারা আমরা ইউজার বা কাস্টমার তাদের অ্যাপ সিস্টেমটা আলাদা, ডিফারেন্ট। অ্যান্ড যারা রাইডার তাদের অ্যাপের সিস্টেমটা কিন্তু আলাদা। তো যখন প্রত্যেকটা সিস্টেম কিন্তু আলাদা, এখানে আমাদের পার্ট ডিফারেন্ট। এখানে হচ্ছে ওই ইউজারের যে রিটেইলার যারা দোকানদার যারা প্রোভাইড করতেছে তাদের পার্টটা ডিফারেন্ট, যারা রাইডার তাদের পার্টটা ডিফারেন্ট। তো এইখানে এই যে তিনজন ব্যক্তিকে এক জায়গায় কানেক্ট করা, তিনজন ব্যক্তিকে এক জায়গায় কানেকশনের মাধ্যমে নিয়ে আসতেছে, দেন আমরা কিন্তু একটা প্রোডাক্ট ডেলিভার পাচ্ছি। লাইক আমরা এবং একজন যে রিটেইলার যে হলো দোকানদার সে কিন্তু আমাকে তার প্রোডাক্টটা দিতে পারতেছে, অ্যান্ড মাঝখান থেকে যে রাইডার সে কিন্তু রিটেইলার থেকে নিয়ে আমাদের কাছে দিতে পারতেছে। সো কমপ্লিট একটা চেইন, একটার সাথে আরেকটা কানেক্টেড। তো এইটা তিনজন মিলে কিন্তু একটা হচ্ছে সার্কেল ক্রিয়েট করতেছি আমরা, এবং এইখানে যে তিনজনের ডেটা কিন্তু আবার আলাদা, দেন এইগুলাকে আবার একটার সাথে আরেকটা কানেক্টেড করা, দেন একটা প্রোডাক্ট তৈরি হলো। যেমন ভাবে আলাদা আলাদা যে হচ্ছে মশলাগুলো আনার পরে আমরা বিরিয়ানি মেক করলাম, দেন এইরকম আলাদা আলাদা যে রিসোর্স থেকে ডেটা আসতেছে এইগুলাকে এক জায়গায় করে আমরা হচ্ছে একটা প্রোডাক্ট তৈরি করলাম, লাইক একটা কমপ্লিট ফুড হচ্ছে ডেলিভারি প্রোডাক্ট। হ্যাঁ, তো এইখানে আসলে আমাদের চ্যালেঞ্জটা কোথায়, ডেটা ইঞ্জিনিয়ারদের চ্যালেঞ্জটা কোথায়? এইখানে যদি এটা যদি অনেক বড় হইতো, লাইক জার্মানিতে আছে ডেলিভারি হিরো, তো এইখানে কিন্তু আসলে অনেক বেশি কনজিউমার থাকে, অনেক বেশি রিটেইলার থাকে, অ্যান্ড অনেক বেশি ডেলিভারি ম্যান থাকে। তো এখানে দেখেন এটা কিন্তু টোটালি একটা বিগ ডেটা, এবং প্রতিদিন কিন্তু হিউজ পরিমাণ ডেটা জেনারেট হচ্ছে। তো এই তিনটা রিসোর্স আলাদা রেখে দেন সেটাকে আবার প্রপারলি কানেক্ট করে আমাদের কাছে যখন একটা কমপ্লিট প্রোডাক্ট আসতেছে, এইখানে কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং এর রোলটা অনেক বেশি। দেন ডেটা ইঞ্জিনিয়ার যখন আমাদেরকে বিক্ষিপ্ত বিভিন্ন ডেটা কালেক্ট করে সেটার একটা বিরিয়ানি মেক করে দিল, ডেটা ইঞ্জিনিয়ারিং এর আরো কাজ আছে। লাইক আমাদের কোনো একটা ডেটা সেট বা কোনো একটা অ্যাপ্লিকেশনে ডেটা কালেক্ট আমরা করতেছি, দেন সেই ডেটাতে কিছু হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে আনস্ট্রাকচার্ড কিছু ডেটা ঢোকে, লাইক সেখানে অনেক সময় সফটওয়্যারের প্রয়োজনে জেসন আকারে ডেটা ঢোকাইতে হয় ডেটাবেজে, বা কিছু কিছু সময় স্ট্রাকচার ঠিক রাখা যায় না, দেখা যাচ্ছে যে বিজনেস কমপ্লেক্সিটির কারণে। কিন্তু সেখান থেকে আবার যখন আমরা অ্যানালিটিক্যাল রিপোর্টিং করতে যাই বা অ্যানালাইসিস করতে যাই, তখন কিন্তু ওই সফটওয়্যারে যে ধরনের ডেটা আমরা জমা রাখতেছি, যেটা ডেটা ক্লিন না, ট্রান্সফর্মড না, সেই ডেটা কিন্তু আসলে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো না। তো যখন এই যে বিভিন্ন ধরনের ডেটা আমরা পাওয়ার পরে সেটা স্ট্রাকচারড ওয়েতে জমা রাখা এবং সেটাকে ব্যবহারের উপযোগী করা, এইটা কিন্তু ডেটা ইঞ্জিনিয়ারিং এর একটা বিশাল রোল প্লে করে থাকে। ঠিক আছে, দেন মাঝখানের যে পার্টটা সেটা হচ্ছে মানে ওই ডেটাটাকে নিয়ে ক্লিন করে সেইটাকে হচ্ছে ডেটা সায়েন্টিস্টের হাত পর্যন্ত নিয়ে যাওয়া বা বিজনেস ডিসিশন পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া, যেন প্রপারলি বিজনেস ডিসিশনটা হচ্ছে যে বিজনেস ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্টিস্ট নিচ্ছে, অ্যানালাইসিসটা যেন ঠিক হয় এবং হচ্ছে আপনার বিজনেস ডিসিশনটা যেন নিতে সহজ হয়। এই কাজটা মাঝখান থেকে ডেটা অ্যানালিস্ট করে থাকে। তো এর মধ্যে ডেটা অ্যানালিস্টের রোলগুলো কি থাকে? তো অনেক সময় ডেটা ইঞ্জিনিয়াররা সব ডেটাই ডেটা প্রসেস করে রেখে থাকে স্ট্রাকচারড ওয়েতে, তবে সব সময় যে এটা ডেটা অ্যানালিস্টের চাহিদা মিল করবে ব্যাপারটা কিন্তু এমন না।
সবসময় চাহিদা মিট নাও করতে পারে। তো চাহিদা যখন মিট করে না, তখন ডেটা অ্যানালিস্টের কিছু কিছু সময় তাদের ডেটা প্রি প্রসেসিং, ডেটা ক্লিনিং, তার প্রয়োজন মতো ডেটা ট্রান্সফরমেশন করে নিয়ে দেন অ্যানালাইসিসটা করতে হয়। তো একদম র পর্যায়ে, একদম ফিল্ড পর্যায় থেকে যে ডেটা আসে সেটাকে ক্লিন করে সেটাকে একটা স্ট্রাকচারড ওয়েতে নিয়ে আসে, খাবারের উপযোগী করে থাকে ডেটা ইঞ্জিনিয়ার, অ্যান্ড সেই উপযোগী ডেটাকে আরেকটু মডিফাইড করে সেটা বিজনেস ওয়েতে কিভাবে কাজে লাগানো যায় সেই কাজটাকে করে দেয় ডেটা অ্যানালিস্ট। আর এই অ্যানালাইসিসটা নিয়ে কিভাবে বিজনেসের গ্রোথটা বাড়ানো যায়, কিভাবে হলো প্রফিট গেইন করা যায়, এই রাস্তাটা খুঁজে একজন বিজনেস ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্টিস্ট। আমি কি 3টা রোল ক্লিয়ার করতে পারছি? জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, আপনি যদি ডেটা অ্যানালিস্ট হন, আপনার রোলগুলা কি থাকে? ওই যে বললাম, ডেটা ইঞ্জিনিয়ারও ডেটা গ্যাদারিং করে, ডেটা কালেক্ট করে, ডেটা ক্লিনিং করে থাকে, ডেটা প্রি প্রসেসিং করে থাকে। আপনাকেও করতে হবে, কজ আমার জন্য বা আপনার জন্য, আমরা যদি ডেটা অ্যানালিস্ট হই, একজন ডেটা ইঞ্জিনিয়ার বলি বা ডেটাবেজ ইঞ্জিনিয়ার বলি, তারা আমার জন্য আমার প্রয়োজন মতো ডেটা রাখবে না বা আমার প্রয়োজন মতো ডেটা স্টোর করবে না। এখন আমার অ্যানালাইসিসের জন্য আমার কি প্রয়োজন সেটা আমাকে বুঝতে হবে। লাইক যখন একজন ডেটা ইঞ্জিনিয়ার একটা সিস্টেম রানিং রাখছে, আপ অ্যান্ড রানিং রাখার সময় তখন কি করতেছে, আমি যখন ফুড পান্ডার এক্সাম্পলটা দিলাম, তখন ফুড পান্ডায় তখন কিন্তু ওর একজন ডেটা ইঞ্জিনিয়ারের 3 জনের ডেটাকে প্রপারলি ম্যানেজ রাখতে হচ্ছে। লাইক একজন ইউজার, আমরা যারা কাস্টমার আছি, একজন রিটেইলার যারা সেল করতেছে, আর যারা ডেলিভারি ম্যান, 3 জনকেই কিন্তু এট এ টাইম কানেক্ট রাখতে হচ্ছে সামহাও। তো এইখানে কি হলো, আর আমরা এখানে কিন্তু পুরো রোলটাই প্লে করতেছে আপনার ডেটা ইঞ্জিনিয়ার। আর আমরা কি করতেছি, আমরা মনে করেন শুধুমাত্র ডেলিভারি ম্যানদের নিয়ে অ্যানালাইসিস করব, যে ডেলিভারি ম্যানরা কতটুকু ফাঁকি দেয়, কত দূরত্বে থাকে, কি সমাচার, বিভিন্ন কিছু। তো যখন আমরা ওই অ্যানালাইসিসটা করতে যাব, তখন কি আমরা ইউজারদের ডেটা, লাইক আমরা যারা কনজিউমার খাবার কিনতেছি, যারা খাবার বেচতেছে, তাদের ডেটা নিয়ে আমাদের কোনো কাজ আছে? না, এখানে তাদের ডেটা নিয়ে কাজ নেই। এখানে ইউজার ডেটাবেস থেকে জাস্ট এখানে ইউজারের কোনো কাজ নেই। এটা রাইট। এক্স্যাক্টলি। এখানে শুধুমাত্র ড্রাইভারদের কাজ। তো প্রত্যেকটা অর্ডার যখন জেনারেট হয়, তো অর্ডারের পিছনে ড্রাইভার ইনফরমেশন এবং কাস্টমার ইনফরমেশন থাকে। তো ওখান থেকে ড্রাইভার ইনফরমেশনটা আমি সেগ্রিগেট করে নিয়ে ড্রাইভারের উপরে অ্যানালাইসিসটা করতে পারি। রাইট ভাইয়া। তো এখানে আমাদের কাজটা কিন্তু টোটালি শুধুমাত্র ওই ডেলিভারি ম্যান কেন্দ্রিক। সো আমরা কিন্তু এইখানে কিন্তু ডেটা ক্লিনিংটা করব কোথায়, যে আমাদের ডেটা প্রসেসিং করব, ডেটা ক্লিনিং করব হলো শুধুমাত্র ওই ডেলিভারি ম্যান কেন্দ্রিক। আমরা কিন্তু না ইউজারের দিকে যাব, না হলো রিটেইলার যারা সেল করতেছে তাদের দিকে যাব। তো এখানে ডেটা কালেকশনটা কিন্তু ওই জিনিসটাই মিন করে যে আমার কতটুকু ডেটা কালেক্ট করে নিতে হবে। আমি ইউজারদের ডেটা কালেক্ট করব নাকি আমি ডেলিভারি ম্যানদের ডেটা কালেক্ট করব, করলে কতটুকু করব, এন্ড আমার প্রয়োজনের বাইরের ডেটা আছে কিনা। আমার প্রয়োজনের বাইরে যদি ডেটা থাকে, সেটাকে আমি ক্লিনিং করে নিব। ক্লিনিং মানে নট আমি ডেটাবেস থেকে ডিলিট করে দিব। ইচ অ্যান্ড এভরি ডেটা ইজ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। আমার কাছে ক্লিনিং বলতে এমন হওয়া যাবে না ভাই ডিলিট করে দিব, না। আমার যতটুকু দরকার আমি ততটুকু নিয়ে কাজ করব, যতটুকু দরকার নাই আমার এই মুহূর্তে ততটুকু আমার স্কোপ থেকে আমি ফেলে দিব। নট মূল ওয়্যার হাউস, নট মূল ডেটাবেস। রাইট। ওকে, অনেক সময় যখন আমরা ইন্টারভিউতে কোশ্চেন করা হয় হোয়াট ইজ ডেটা ক্লিনিং, তখন বলে অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করে দেওয়া। তখন কি তাহলে ডেটাবেস থেকে ডিলিট করে দিবেন? হ্যাঁ, অপ্রয়োজনীয় ডেটা ডেটাবেসে রাখবো কেন? জাস্ট এ জোক। ওকে, দেন ডেটা প্রি প্রসেসিং, ডেটা ভিজুয়ালাইজেশন। ডেটা ভিজুয়ালাইজেশনটা হলো আসলে ওয়ান কাইন্ড অফ শো পিসের মতো দেখানো, যে চোখে আঙ্গুল দিয়ে দেখায়, যেটাকে আমরা বলি যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দাও। ডেটা ভিজুয়ালাইজেশনটা অনেকটা এরকম। অনেক বেশি ডেটা যখন থাকে বা খুব অল্প ডেটাই যখন থাকে, নাম্বার নাম্বার নাম্বার, আসলে শুধু নাম্বার দিয়ে আসলে কিছু বোঝা যায় না। বাট একটা ভিজুয়াল চার্ট, একটা চিত্র, একটা ছবি যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের ব্রেন এটাকে খুব ফাস্টার রিড করতে পারে
এবং অনেক দিন মনে রাখতে পারে। এই জন্য একজন ডেটা অ্যানালিস্টের ভিজুয়ালাইজেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ রোল প্লে করে। দেন এটা কমপ্লিট প্যাকেজ থাকে, সেটা হইতেছে ডেটা অ্যানালাইসিস। এর মধ্যে আরো অনেক কিছু আপনার কোম্পানি ভেদে বিভিন্ন কিছু অ্যাড হইতে পারে, লাইক হচ্ছে ডেটা পাইপলাইন, ডেটা ফ্লো, তারপরে হচ্ছে আপনার ডেটা ওয়্যার হাউজিং, ডেটা মডেলিং, বিভিন্ন কিছু হইতে পারে ভাইয়া। কারণ এইটা আসলে বলা মুশকিল কোন কোম্পানি কি টাইপের ডেটা নিয়ে আপনাকে কাজ করাবে এবং তার কাজটা কি হবে। ঠিক আছে, এইটা আসলে একদম ডিরেক্টলি বলা মুশকিল যে ভাইয়া এই রোলগুলোই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। আরো অনেক কিছু টপিক থাকতে পারে যেগুলা আপনার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের সাথে কানেক্টেড, লাইক এমএল এর জিনিসপত্র তো প্রেডিক্টিভ অ্যানালাইসিস এর জন্য লাগবেই। আমরা হয়তো এই কোর্সে প্রেডিক্টিভ অ্যানালাইসিস এর দিকে যাব না, ওটা আমরা যদি হিস্টোরিক্যাল অ্যানালাইসিসটা না শিখি তাহলে আসলে প্রেডিক্টিভ অ্যানালাইসিস আমরা শিখতে পারবো না। তো এই কারণে আমরা আমাদের এই কোর্সের প্যাটার্নটা আসলে মূলত ডেটা অ্যানালাইসিস নিয়ে, নট ডেটা অ্যানালিটিক্স। বাট আমরা যখন ট্যাবলিউ দেখবো বা ওখানে বিল্ড ইন কিছু ফোরকাস্টিং ডেটা এমএল মডেল আছে, ওইগুলো আমরা একটু ট্রাই মেরে দেখতে পারি আসলে কেমন কাজকর্ম করে। দেন আমরা যখন প্রপারলি ডেটা অ্যানালাইসিস করতে পারবো, দেন তখন আমরা মেশিন লার্নিং শিখলে আমরা খুব ফাস্টার ডেটা অ্যানালিটিক্স, দেন আস্তে আস্তে ডেটা ইঞ্জিনিয়ারিং এর কিছু জিনিসপত্র শিখে, স্ট্যাটিস্টিক্স এর কিছু রোল, বিজনেস মডেল কিছু শিখে টিকে আমরা আস্তে আস্তে ডেটা সায়েন্টিস্ট ইনশাআল্লাহ হয়ে যেতে পারবো। ঠিক আছে, ডান। আমাদের কোর্স প্ল্যানটা কি? আমার কোর্স প্ল্যানটা আসলে কি? আমাদের কোর্স প্ল্যানটা আসলে আমি যদি প্রথমেই বলি, আমরা কোনো টুলসকে আন্ডার এস্টিমেট করবো না। আমরা যখন শিখতে আসব তখন আমরা টুলস অ্যান্ড টেকনোলজিকে আন্ডার এস্টিমেট করবো না, সহজ কথা। কারণ আমরা যদি মূল জিনিসটা, থিওরিক্যাল পার্টটা যদি আমরা প্রপারলি বুঝি, হাউ টু ডেটা ওয়ার্ক, এই জিনিসটা যদি আমরা বুঝি, তাহলে আমরা যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে, যে কোনো টুলস দিয়ে আমরা কাজ সেরে ফেলতে পারবো। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজনেস প্রবলেম সলভ করা, নট আমি পাইথন ডেভেলপার, নট আমি এসকিউএল ডেভেলপার, নট আমি স্পার্ক জানি। ব্যাপারটা আসলে একদমই এমন না। আমাকে থটটা, ডেটা যে কিভাবে, ডেটা কিভাবে চিন্তা করে সেটা আমাকে বুঝতে হবে। এটা যেন আমরা প্রপারলি বুঝতে পারি, এই জন্য আমরা প্রথমত আগে এক্সেলটাকে একটু টাচ করব। তো এক্সেলটাকে আসলে কতটুকু টাচ করব, এটা নিয়ে যদি আমরা কথা বলি। শুনতে পাচ্ছি ভাইয়ারা সবাই? একটা কোশ্চেন করতে পারি ভাই? শিওর ভাইয়া। আচ্ছা, এখানে পাওয়ার বিআই যে ডাটা ভিজুয়ালাইজেশন যে টাস্কটা, এখানে কি ট্যাবুলারও শেখাবেন নাকি না শুধু পাওয়ার বিআই শেখানো হবে? আচ্ছা, আমি একটু কথা বলি ভাইয়া আস্তে আস্তে। ওইখানে দেখেন আমার যে রিসোর্সটা দেওয়া আছে, ওইখানে ইন ডিটেইলস লেখা আছে আমরা কি কি শিখবো। হ্যাঁ, তারপরে আমি মুখে বলতেছি, শেষ করি, তারপরে আমরা কথা বলি। ওকে, আচ্ছা, এক্সেলে আমরা মূলত ডেটা অ্যানালিটিক্স এর থিঙ্কিংটা শিখবো এবং ডেটা কিভাবে বিহেভিয়ার করতে পারে এই জিনিসটা আমরা বুঝবো এক্সেল দিয়ে। এবং এক্সেলের একটু হলো আপনার অ্যাডভান্স কিছু টপিক নিয়ে আমরা আলোচনা করব, লাইক পাওয়ার কুয়েরি, ডেটা মডেলিং, পাওয়ার পিভট, ড্যাক্স। এই বিষয়গুলো এক্সেলে কিভাবে ইউজ করা যায় এগুলো আমরা দেখব। কারণ বাইরের স্টিল এখনো অনেক কোম্পানি আছে যারা অনেক সিনিয়র যারা অলরেডি বৃদ্ধ হয়ে গেছে, তারা স্টিল এক্সেল ইউজার এবং তারা এক্সেল দিয়েই কাজ করতে পছন্দ করে। তো তাদের জন্য মাইক্রোসফট বাধ্য হয়ে পাওয়ার কুয়েরি নিয়ে আসছে যেন অ্যাডভান্স অ্যানালিটিক্স করা যায়, অ্যানালাইসিস করা যায় এক্সেল দিয়েই। সো আমরা এই টুলস এর ব্যবহারটা আমরা শিখবো, নট আমরা এক্সেলের ওই বিদ্যুৎ বিলের পেপার বানাবো বা আমরা হচ্ছে স্যালারি শিট বানাবো। ব্যাপারটা একদমই এমন না। সো ডোন্ট আন্ডার এস্টিমেট এক্সেল। এখন আমরা এক্সেলে এইগুলা শেখার পরে, আমি টপিকগুলো বললাম, এই প্রত্যেকটা টপিক আমাদের যে কোর্স মডিউলের লিঙ্কটা আছে, আপনারা একটু যদি দেখেন সেখানে আপনি ডিটেইল পাবেন কি কি আমরা রাখতেছি। সো আমরা অ্যাডভান্স এক্সেলের যে থিঙ্কিং প্রসেসটা, আমাদের এক্সেলে নর্মালি কত লাখ ডেটা থাকে, অলরেডি অনেকে হয়তো জানেন যে এক্সেলে নর্মাল 10 লাখের বেশি ডেটা ওপেনই করা যায় না, রাইট? মানে 10 লাখ বেশি রো ডেটা ওপেনই করা যায় না। তো আপনার কাছে 10 লাখের বেশি, লাইক 50 লাখ, 20 লাখ ডেটা আছে বা 11 লাখ ডেটা আছে।
তো আপনি ওই 11 লাখ ডেটার জন্য কি আপনি এখন এসকিউএল, পাওয়ার বিআই, পাইথন বিভিন্ন কিছুর কাছে চলে যাবেন? মানে মশা মারতে তো কামান দাগানোর সবসময় প্রয়োজন নাই, তাই না? সো আমার কাছে হয়তো 11 লাখ ডেটা আছে, সো 1 লাখ মানে মনে করেন 10 লাখ একটারও বেশি আছে। যদিও 10 লাখ সামথিং ক্রো মনে হয় সাপোর্ট করে, বাট মনে করেন যে যেটুকু সাপোর্ট করে তার চাইতে একটা রো বেশি আছে, বাট একটা রো তো আপনার জন্য ইম্পর্টেন্ট। সো ওইটার জন্য তো আপনার অনেক বেশি বড় বড় টেকনোলজিতে যাওয়ার দরকার নাই। সেই জিনিসটা যদি আমরা সিম্পল এক্সেল দিয়ে সলভ করে ফেলতে পারি, সো দ্যাটস ইট। সো আমরা কেন হচ্ছে আমরা বেশি রিসোর্স ব্যবহার করতে গিয়ে আমরা কোম্পানির কস্ট বাড়ায় ফেলবো? আমরা যখন কোম্পানির কস্ট নিয়ে চিন্তা করব, অবশ্যই কোম্পানি আমাদের কস্ট নিয়ে চিন্তা করবে, রাইট? সো জি এইটাও ভাইয়া। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমরা এক্সেল কে পাওয়ার এক্সেল হিসেবে ইউজ করতে পারতেছি কিনা একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমরা এটা শিখবো, এন্ড এইটা শেখার পরে আমরা যেটা শিখবো হলো পাওয়ার বিআই। এখন এক্সেল শেখার পরে তাহলে আমি অ্যাসেসমেন্ট বললাম, লাইভ এক্সাম এন্ড ইন্টারভিউ। এখন কথা হলো যে ভাই এই জিনিসটা তো ভাই কেউ করে না, আপনি কেন আনলেন? আমি অ্যাসেসমেন্ট দিয়ে দেখছি 10 জনকে অ্যাসেসমেন্ট দিলে একজন অ্যাসেসমেন্ট করে, 2 জন অ্যাসেসমেন্ট করে, 3 জন করে, 5 জন করে, 5 জন করে জমা দেয়, আর 5 জনকে খুঁজে পাওয়া যায় না। বাট ভাইয়া আপনি আমার কাছে আসলেন, তারপরে হচ্ছে আপনি অ্যাসেসমেন্ট করে জমা দিলেন না, শিখলেন না, হয়তো দিলেন 15 দিন পর দিলেন, বাট ওই জিনিসটা আসলে যে আপনাকে যে ইয়া করা, বুস্ট করা, সেটা কিন্তু করলো না। প্রথমে 2-3টা টপিকের অ্যাসেসমেন্ট দিলেন, তারপরে আপনিও ব্যস্ত হয়ে গেলেন, তারপরে ভাবলেন আচ্ছা ঠিক আছে, ভিডিও তো আছেই কোর্সের, আমি দেখে নিব। তো এই কাজটা হতে দিতে চাই না। আমি চাই অ্যাসেসমেন্ট হোক লাইভ, সেটা 10 মিনিটের হোক, 20 মিনিটের হোক, একটা এক্সাম হবে, সেটা এমসিকিউ হইতে পারে, সেটা একটা ডেটা সেট দিয়ে সেখান থেকে কোনো ইনসাইট বের করা হইতে পারে। একদম আমরা সামনে আসবো, ক্যামেরায় থেকে, আমরা ক্যামেরায় থাকি বা না থাকি, টাইম দেওয়া থাকবে, টাইমের মধ্যে আমরা ডেটা কানেক্ট করব, কানেক্ট করে আমরা প্রবলেম সলভ করব, দেন আমরা জমা দিয়ে দিব। অ্যান্ড আমরা ওই যে কয়েকদিনের যে টপিকগুলো আমরা শিখছি সেগুলোর মধ্যে আমরা ইন্ডাস্ট্রি বেস ইন্টারভিউ প্রিপারেশন নিব অ্যান্ড ইন্টারভিউ দিব। আমি নিব সেটা আপনাদের থেকে। ওকে, দেন আমরা পাওয়ার বিআই শিখতেছি। এইখানে ডেটা মডেলিং, ট্রান্সফরমেশন, ভিজুয়ালাইজেশন আর ড্যাশবোর্ড মেকিং অনেক কিছু থাকবে। পাশাপাশি ট্যাবলিউ, লুকার স্টুডিও, আরো 2টা বিজনেস ইন্টেলিজেন্স টুল আছে। এই 2টা টুল আমি এর সাথে কানেক্টেড করে দিব। ট্যাবলিউতে অনেক বেশি কিছু দেখাইতে হয়তো পারবো না, বাট অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট যদি কেউ চায় যে ট্যাবলিউ সে শুধু ট্যাবলিউ করবে, সেটার জন্য ব্যবস্থা আমি করে দিব। যতটুকু আমার দেওয়া দরকার দেখানোর পরে, কমপ্লিট পাওয়ার বিআই পর্যন্ত শেষ করার পরে, দেন পাওয়ার বিআই ডেস্কটপ আর কি, পাওয়ার বিআই ডেস্কটপ পর্যন্ত শেষ করার পরে দেন আমি হচ্ছে ট্যাবলিউ এর কিছু বেসিক জিনিসপত্র দেখায় 2টা প্রজেক্ট হয়তো দেখাইতে পারি। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আরো 3টা বা 5টা প্রজেক্ট দেওয়া আছে শুধুমাত্র ট্যাবলিউ বেস করে। আপনারা যদি ওই প্রজেক্টগুলোও দেখেন, আই থিঙ্ক তখন ডেটা অ্যানালিটিক্স এর স্কিল আপনার এতটুকু হবে যে আপনারা ইজিলি ট্যাবলিউতে চলে যেতে পারবেন, এবং নট অনলি ট্যাবলিউ, পৃথিবীর যে কোনো বিজনেস ইন্টেলিজেন্স টুলে আপনারা সুইচ করতে পারবেন যদি আপনারা এক্সেল উইথ পাওয়ার বিআইটা প্রপারলি শিখতে পারেন। দেন এইটার পরেও সেম ভাবে পাওয়ার বিআই এর একটা প্রজেক্ট আমি দিব আপনাদেরকে করতে, লাইভ হবে অ্যান্ড ইন্টারভিউ হবে লাইভ। দেন আমরা সুইচ করব হলো এসকিউএল এ, অ্যান্ড এসকিউএল এ গিয়ে আমরা এসকিউএল তো শিখবই, কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি ল্যাঙ্গুয়েজটা শেখার পরে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কোন ডেটাবেজের উপরে ইমপ্লিমেন্ট করব সেটা আমরা চিন্তা করব আপনাদের সাথে কথা বলে। আপনারা চাইলে পোস্টগ্রেস বা মাইএসকিউএল যে কোনোটাই বলতে পারেন, আমি আসলে 2টার সাথেই ফ্যামিলিয়ার। আপনারা যেটা চাইবেন আমি সেটার সাথেই। আমাদের কি নোএসকিউএল দরকার হয় না, শুধু এসকিউএল দিয়ে? ভাই আমি নোএসকিউএল অনেক ক্ষেত্রে দরকার হয়ে থাকে হয়তো, বাট আমি নোএসকিউএল কে এখানে আনতেছি না ভাইয়া, এটা জুনিয়র লেভেল থেকে কোর্স তো ওইটা হয়তো আপনারা প্রথমে এসকিউএলটা শিখেন, পরবর্তীতে প্রয়োজন পড়লে নোএসকিউএল শিখতে পারবেন। নোএসকিউএল আসলে এসকিউএল না, ব্যাপারটা এমন না। নোএসকিউএল মিনিং হলো নট অনলি এসকিউএল বাট অলসো ব্লা ব্লা সামথিং, ঠিক আছে? মানে এসকিউএল এর সাথে আরো বেশি কিছু, এটাই হলো নোএসকিউএল, ঠিক আছে? তো এসকিউএলটা এক্ষেত্রে আমাদের বেসমেন্ট হিসেবে আগে প্রথমত জানতে হবে। ক্লিয়ার করতে পারছি ভাইয়া?
দেন জি ভাই, ধন্যবাদ ভাই। পাইথনে আমরা ডেটা রিলেটেড কিছু লাইব্রেরি আছে, পাইথনের বেসিকটা দেখে নিব, দেখে নিয়ে ডেটা রিলেটেড যে লাইব্রেরিগুলো আছে সেগুলো দিয়ে আমরা 2-3টা প্রজেক্ট করব অ্যান্ড মানে লাইভ একটা প্রজেক্ট করব, যেটা হচ্ছে আমার লাইফে সবচেয়ে বেস্ট অ্যাডভেঞ্চার ছিল যখন আমি 1 বছর বা 1 বছরের কম সময় ধরে ডেটা অ্যানালিটিক্সে ছিলাম। তো এইটা আমার মনে হয়েছে জুনিয়রদের খুব বেশি হচ্ছে করতে পারে, বুস্ট করতে পারে তাদের ক্যারিয়ারের ক্ষেত্রে। তো এইটা আমার লাইভ যে একটা প্রজেক্ট আমি শেখাবো, যেটা আসলে ইন্ডাস্ট্রি লেভেলে করা হয়, এইরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করব। বাট লাইব্রেরি অ্যান্ড হচ্ছে টুলস গুলো শেখার জন্য আমরা ক্যাগেল থেকে কিছু ডেটা নিয়ে কিছু প্র্যাকটিস করব, যাতে আমরা হচ্ছে খুবই ফ্যামিলিয়ার হতে পারি ডেটা অ্যানালিটিক্সের যে লাইব্রেরি গুলো আছে সেগুলোতে। বাট অ্যানালিটিক্যাল থট যখন আমাদের এক্সেল অ্যান্ড পাওয়ার বিআই দিয়ে গেইন হয়ে যাবে, তখন দেখবেন যে পাইথনকে শুধু ইউজ করে আপনারা ওই থটটাই আসলে ইমপ্লিমেন্ট করবেন, এর বাইরে অন্য কোনো কিছু থাকে না। আর পাইথনের ডেটা কিভাবে হ্যান্ডেলিং করবেন, অনেক বেশি ডেটা হয়ে গেলে কিভাবে হ্যান্ডেল করবেন, সেটাকে দেখা যাচ্ছে কি যে 1 কোটি 2 কোটি 5 কোটি ডেটা হয়ে গেলে তো যদি আমি যদি সিম্পল একটা কথাই বলি, যে 20 জিবি যদি একটা ডেটা থাকে, মনে করেন 20 জিবির একটা ফাইল দিলাম আপনাকে সিএসভি, তো 20 জিবির ওই সিএসভি নিয়ে আপনি কিভাবে কাজ করবেন? পাইথনে যদি ডিরেক্টলি লোড করেন, তো নিঃসন্দেহে আমাদের র্যাম যদি 16 জিবি হয়, তো নিঃসন্দেহে ওই ডেটা লোড করতে পারবে না আমাদের কম্পিউটার। সো এইখানে কিন্তু রিসোর্স ম্যানেজমেন্টের কিছু বিষয় থাকে। আমরা যে আমাদের কম্পিউটারে যে রিসোর্স গুলো ব্যবহার করতেছি, এটাকে যতটুকু আছে প্রপারলি ইউটিলাইজ করা। বিগ ডেটা হয়ে গেলেই যে আমরা ঘুমায় যাব, ছেড়ে দিয়ে দৌড় দিব, ব্যাপারটা কিন্তু এমন না। কিছু বিষয় থাকে যেগুলাকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এই থট প্রসেস গুলো আমরা পাইথন দিয়ে গেইন করব। এন্ড তারপরে সেম ভাবে ফাইনাল একটা অ্যাসেসমেন্ট আমরা দিব এন্ড ইন্টারভিউ দিব। এর মধ্যে আমাদের কি কি বেনিফিটেড স্কিল গুলো আমরা কিভাবে প্রকাশ করব, সার্টিফিকেশন করব, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশন করব। এখন যদি বলেন ভাইয়া আপনি কি সার্টিফিকেট দিবেন না, দিলাম ভাইয়া। আমি আমার হচ্ছে নট সার্টিফিকেট ভাইয়া, আমি যেখানে জব করি আমার একটা হচ্ছে আছে, সো একটা রেপুটেশন ধরে আমি আপনাকে হয়তো একটা রিকমেন্ডেশন লেটার দিতে পারি, দিলাম একটা রিকমেন্ডেশন লেটার। ভাই ডেটা কথনের নাম দিয়ে যদি আমি একটা সার্টিফিকেট আপনাকে বানিয়ে দিই, আপনি চাইলে আমি দিতেই পারি, কোনো সমস্যা নেই। বাট আপনাকে যদি একটা রিকমেন্ডেশন লেটার দেই যে আপনি এই টপিকে খুবই ভালো করবেন বা ভালো করবেন আশা করি, আমি আমার সবকিছু সিলমোহর দিয়ে দিলাম, বাট সেটার জন্য আপনাকে প্রপার প্র্যাকটিস করে এক্সাম দিয়ে আমাকে কনফিডেন্ট আপনাকে করতে হবে যে ভাইয়া আমি আসলেই কনফিডেন্ট, এন্ড আপনি আমাকে সার্টিফাইড করতে পারেন। নট আপনি কোর্সে জয়েন করছেন, আপনাকে সার্টিফিকেশন আমি দিয়ে দিলাম, আপনি যে কমপ্লিট করে ফেলছেন। আমি এইরকম সার্টিফিকেশন আপনাদেরকে দিতে চাই না। আপনাদেরকে ওই সার্টিফিকেশন করতে চাই আসলেই যে আপনি গুড এন্ড আপনি একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে ভালো করবেন, এই রিকমেন্ডেশন লেটারটা আমি আপনাদেরকে দিতে চাই, এবং আমার সিগনেচার, আমার সিল মোহর দিয়ে আমি এটা দিতে চাই। এক। দ্বিতীয় কথা, ইন্টারন্যাশনাল সার্টিফিকেশনের যে বিষয়টা, পাওয়ার বিআইটা আমরা এমন ভাবে শিখবো যেন আমরা পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট অ্যাসোসিয়েট যে এক্সামটা আছে, PL 300 বলতেছেন নাকি না ভাই? হ্যাঁ ভাইয়া, একটা আছে PL 300, একটা এক্সাম আছে মনে হয়, যে টাকা লাইট PL 300 আপনারা মেবি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। মাইক্রোসফট সার্টিফাইড পাওয়ার বিআই ডেটা অ্যানালিস্ট অ্যাসোসিয়েট, এই এক্সামটা যেন আপনারা দিতে পারেন। এইখানকার যে হচ্ছে আপনার যে মডিউলটা আছে, এদের যে লার্ন করতে বলে প্রিপেয়ার ফর দ্য এক্সাম, এই মডিউলটা নিয়েই আমি কাজ করছি। সো ইন ডিটেলস সবই থাকবে, কিছু জিনিস এক্সট্রা আছে যেটা হচ্ছে আপনার হলো পাওয়ার বিআই সার্ভার এন্ড হচ্ছে আপনার পাওয়ার বিআই এর যে লেভেল সিকিউরিটি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে জাস্ট এইখানের যে ডকুমেন্টেশন গুলো আপনারা যখন শিখে ফেলবেন, তখন দেখবেন এই ডকুমেন্টেশন গুলো দেখে আপনারা এই যে ছোট যে পার্টগুলো, এই পার্টগুলো খুবই ছোট কয়েকটা পার্ট বাকি থাকবে, এগুলো আপনারা শিখে ফেলতে পারবেন। আর পাওয়ার বিআই সার্ভার অ্যাকাউন্ট ফ্রি কিভাবে খুলে
আমরা সেটাকে ইউজ করতে পারি, এই জিনিসটাও আমি ইনশাআল্লাহ দেখায় দিব। এটা এটা আমি আপনাদেরকে লাইভ দেখাই দিব এটা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ। আর হচ্ছে হ্যাকার র্যাঙ্কের এসকিউএল সার্টিফিকেট গুলা খুবই গুরুত্বপূর্ণ। আমি সেগুলাকে আপনাদের না নেওয়ায় আসলে ওইগুলাই হবে আমাদের যে সার্টিফিকেশন অ্যাসেসমেন্ট, লাইভ এক্সাম অ্যান্ড ইন্টারভিউ, ওইটা আপনারা নিবেন। তারপরে হচ্ছে হ্যাকার র্যাঙ্কের সার্টিফিকেশনটা নিবেন, তারপরে আমি আপনাদেরকে আসলে ইন্টারভিউতে ডাকবো এসকিউএল রিলেটেড। তো এই প্রত্যেকটা টপিক আপনারা আপনাদেরকে ধরে ধরে অ্যান্ড সেটার সার্টিফিকেশন লেভেল পর্যন্ত যেন যেতে পারেন অ্যান্ড সেটাকে যেন ইন্টারন্যাশনালি ইউজ করতে পারেন, সেই জায়গায় আমি নিতে চাই। নট আপনি শিখলেন, আপনাকে একটা সার্টিফিকেট ধরায় দিলাম, ভাই আমি এই কাজটা করতে চাই না। এই কাজ তো ইউডেমিও করে, কোর্সেরাও করে, বাট আমি চাই আপনারা যে টুলসটা, যে টেকনোলজিটা শিখলেন তাদের অথরাইজড, তাদের দ্বারা সার্টিফাইড হন এবং ইন্টারন্যাশনালি সেই ভ্যালুটা আপনাদের ক্রিয়েট হোক। ওকে, দেন ফাইনাল এক্সামের পরে আপনাকে একটা রিকমেন্ডেশন লেটার আমি নিজে আপনার বাসায়, আপনি যদি চান অনলাইনে দিব, যদি চান আপনাকে পেপার পাঠাইতে হবে, আমি নিজে আপনাকে পেপার পাঠিয়ে দিব। কারো কোনো কোশ্চেন? না ভাইয়া, কোশ্চেন নেই, বাট রিকমেন্ডেশন বা সার্টিফিকেট আসলে বড় ম্যাটার করে না। আমার নিজের মধ্যে যদি নিজে থিঙ্ক করি যে আমি কতটুকু শিখলাম, নিজে কতটুকু স্কিল গেইন করলাম, এটাই আসলে সবচেয়ে বড় ফ্যাক্ট। তবে আমি একটা পয়েন্ট শেয়ার করতে চাই, সেটা হলো আমি যদি ইউএস মার্কেট চিন্তা করি, এখানে পাওয়ার বিআইটা হলো 99% কোম্পানি ফলো করে, ট্যাবলো বা আদার যে বিজনেস ইন্টেলিজেন্স টুল গুলো আছে এগুলো খুব কম ফলো করে। যেমন আমি নিজেও ট্যাবলো পারি, বাট আমি পিওর পাওয়ার বিতে শিফট করতেছি পাওয়ার বিআই শেখার জন্য। সো এখানে আসলে আমি কতটুকু স্কিল হলাম সেটাই হলো ফ্যাক্ট, সার্টিফিকেট ফ্যাক্ট না। তো সার্টিফিকেট নিয়ে কোনো হেডেক নেই। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, সার্টিফিকেটের কথা আমি কেন বললাম, কারণ আমরা অনেকের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে যে হয়তো আমি সার্টিফিকেট পেয়ে গেলেই আমি চাকরি পেয়ে যাব, এই সার্টিফিকেটটা না থাকার কারণে আমার চাকরিটা হচ্ছে না। সো আমরা যেন এই এটাই মাত্র মনে হয় ভাই, হ্যাঁ ভাইয়া, হেল্প করে আমাদেরকে যে একটা মানে ইন্টার্নশিপ পেতে। হ্যাঁ ভাই, কিন্তু হচ্ছে আপনার জুনিয়র লেভেলে অনেক সময় রিকমেন্ডেশন অবশ্যই, বাট আমি সার্টিফিকেটের চাইতেও বেশি দিব অ্যাজ এ প্রফেশনাল। আপনার স্কিল আমি যাচাই করব, একবার দুইবার প্রয়োজনে 5 বার এক্সাম নিব, আপনার প্রপার স্কিল যাচাই হইলেই আমি কনফিডেন্টলি তখন আপনাকে রিকমেন্ডেশন লেটার দিতে পারবো, যেন আমার রিকমেন্ডেশনে কোথাও আপনার গেলে আমার রিকমেন্ডেশনটা যেন খারাপ প্রমাণিত না হয়। সো সেটাকে অবশ্যই আপনার হচ্ছে কনফিডেন্টলি আপনাকে সেই জায়গাটা তৈরি করেই সেখানে যেতে হবে, এবং আমি সেটাই করতে চাই। আপনি শিখে গেলেন, আমি চাই না ডেটা কথন সোহানুর রহমান খানের কোনো রকম হচ্ছে ইম্প্যাক্ট পড়ুক যে মার্কেটে গেলে আপনার সিভি ছুঁড়ে ফেলে দিবে। আমি চাই আমরা যেটা শিখবো সেটাকে যেন ভাই আমরা প্রপারলি ইউজ করতে পারি অ্যান্ড কোম্পানি যেন আমাদেরকে সেই ভ্যালুটা দেয় বা মার্কেটে আমরা ওই ভ্যালুটা পাই। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? মাজহারুল ভাইয়া বলেন। হ্যাঁ ভাইয়া, আমার দুইটা প্রশ্ন। শিওর ভাইয়া। একটা হচ্ছে যে কোন টাইপের কোম্পানিগুলা অ্যাকচুয়ালি ডেটা অ্যানালাইস্ট ইউজ করে, ভাইয়া ডেটা অ্যানালিস্ট রোলটা আছে আর কি, কনফার্ম কোন টাইপের কোম্পানিগুলো আছে? কোন কোম্পানিগুলো আসলে রিসেন্টলি আমরা আগে বললাম না যে যারা হচ্ছে আপনার ডেটা এন্ট্রি করাইতো, যেটা সত্যি কথা, আকিজ কোম্পানিতে আমার ইন্টারনালি কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছে, আমার কয়েকটা স্টুডেন্ট সেখানে হায়ারিং হয়েছে। সো তাদের সাথে কথাবার্তা বলে যতটুকু বুঝি 2016 বা 17 সালের দিকে আকিজে যারা বিজনেসে কাজ করতো, লাইক বিজনেস উইথ ডেটা এন্ট্রি, ওই যে তখন যে সেলসের ডেটাগুলো আসতো, এক্সেল এন্ট্রি মারতো, হ্যাঁ, তাদেরকে ইন্ডিয়া থেকে ট্রেনিং করানো হয়েছিল পাওয়ার বিআই এর উপরে। ঠিক আছে, এন্ড তারা সেখানে বিজনেসে রোল প্লে করতেছে, ডেটা অ্যানালাইসিসেরই কাজ করতেছে, তাদের ডেজিগনেশন হয়তো ডিফারেন্ট। 10 মিনিটস স্কুল কিছুদিন আগে ডেটা অ্যানালিস্ট নিল, বাট পাশাপাশি তার কাজ করতে হবে মেবি মার্কেটিং রিলেটেড কিছু জিনিসপত্র নিয়ে। সো সো
এক একটা কোম্পানি ভাইয়া এক এক রকম ভাবে হায়ার করতেছে। বিভিন্ন গার্মেন্টস কোম্পানি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি অনেক ডেটা অ্যানালিস্ট হায়ার করতেছে, বাট ডিরেক্টলি ডেটা অ্যানালিস্ট হিসেবে না, ওই অপারেশন অ্যানালিস্ট অমুক তমুক বিভিন্ন ডেজিগনেশনে হায়ার করে। তো আচ্ছা আপনাদের আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে আমার সেখানে রোলটা কি, আমার কি করতে হবে, এবং সেটা আমরা আমাদের টুল টেকনোলজি ইউজ করে করতে পারবো কিনা। আচ্ছা, তাহলে তো ভাই আমরা এটা বলতেই পারি যে ইউএস এর 90% কোম্পানি ডেটা অ্যানালাইস্ট ইউজ করতেছে। যাদের কাছে ডেটা আছে অবশ্যই তারা ডেটা অ্যানালাইস্ট ইউজ করতেছে। না, ইউএস এখানে ভাই আমি একটু অ্যাড করি। ইউএস এর মার্কেটেও সেম জিনিসটা আছে, যে আসলে যে কোম্পানিতে যে পজিশনে নিড, যেমন এখানে বেশ কিছু ইন্ডিয়ান কোম্পানি আছে, তারা হলো ডিরেক্টলি ডেটা অ্যানালিস্ট হায়ার করে না, তারা হায়ার করে লাইক সাপ্লাই চেইন অ্যানালিস্ট, অপারেশন অ্যানালিস্ট, মানে তাদের কোম্পানির নিড অনুযায়ী ওরা আসলে বিভিন্ন পজিশন ক্রিয়েট করে ওই ডেটা অ্যানালিস্ট ব্যাপারটাকে ভেঙে ডিফারেন্ট ভাবে সেগ্রিগেট করে আসলে হায়ার করে, যেটা হলো অর্গানাইজেশনাল কিছু ডেজিগনেশন থাকে। সো ওই অর্গানাইজেশনাল ডেজিগনেশন গুলো দিয়ে তারা আসলে মেইনলি হায়ারটা করে থাকে। বাট কাজ করতেছে তারা এটা ডেটা নিয়ে। হায়ার হওয়ার কারণটা কি হ্যাঁ, যে কাজ করতেছে ডেটা স্যালারি বিবেচনা করে নাকি না আসলে না যে এই পজিশন ডেটা অ্যানালিস্ট পজিশনটা হয়তো একটু স্যালারি বেশি পে করতে হতে পারে বা আপনি এরকম কিছু একটা নাকি না জাস্ট একটা নেম জাস্ট ক্রিয়েট করছে ওরা। আমার মনে হয়, আমি যদি একটু এখানে অ্যাড করি আসলে, যে আমার এটা যেটা মনে হয় যে কোম্পানিগুলা স্টিল এখনো নতুন যে হচ্ছে টুলস অ্যান্ড টেকনোলজির সাথে কানেক্টেড না, এক ডিরেক্টলি কানেক্টেড না। এইখানে অনেক আগের দিনের মানুষগুলা এখনো বসে আছে, যে তারা নতুন ডেজিগনেশন ক্রিয়েট করতে, নতুন স্যালারি স্ট্রাকচার করতে তারা রাজি না। তো অনেক ক্ষেত্রে এটা আমার লাইফের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, তো অনেক ক্ষেত্রে তারা তাদের কোম্পানি রিলেটেড যারা কাজ করে তাদের ওই ডেজিগনেশনের নামেই আরেকজন হায়ার করে চালায় দিচ্ছে আর কি, এভাবে কাজ চলতেছে। আচ্ছা, কারণ ডাটা অ্যানালিস্টের অ্যাটলিস্ট একটা অ্যামাউন্ট মানে ইউরোপ বা আপনি ইউএসএ বলেন যে আমি ইউরোপে থাকি, সো এই হিসাবে আমি যতটুকু বলতে পারি যে আমার কান্ট্রিতে আমি যে একটা বেস পেমেন্ট আছে, যে স্যালারি বেস পেমেন্ট আছে, যে রাইট রাইট। ডাটা অ্যানালিস্টের জন্য এত টাকা, ডাটা সায়েন্টিস্টের জন্য এত টাকা, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের জন্য এত টাকা, তো ডিফারেন্ট। কিন্তু আপনি যখন ওই যে আমি এন্ট্রি লেভেল, আপনি যখন বলতেন আমি ডেটা এন্ট্রি লেভেল সামথিং লাইক দ্যাট, তখন রাইট, আপনার একটা ল লেভেল স্যালারি পে করে আপনার একটা। এক্স্যাক্টলি তো ভাইয়া। পরে আস্তে আস্তে করে স্যালারিটা আপনার চেঞ্জ করা হয় আর কি, কিন্তু কাজ কিন্তু ঠিকই আপনার ডেটা অ্যানালিস্টের কাজই করাচ্ছে আপনাকে দিয়ে। আমি একটা জিনিস আমার লাইফে একদম কাছ থেকে দেখছি, যে আপনার কি অনেক কোম্পানি আছে যারা আগে ডেটাবেজ ইঞ্জিনিয়ার হায়ার করে রাখছিল, এন্ড স্টিল তারা ডেটাবেজ ইঞ্জিনিয়ারের স্যালারি দেয়। তো ডেটাবেজ ইঞ্জিনিয়ার আসলে এখন কমপ্লিটলি ডেটা ইঞ্জিনিয়ারিং এর কাজকর্মই করতে হয়, বাট তারা ডেটাবেজ ইঞ্জিনিয়ারই নিচ্ছে অ্যান্ড ওই স্ট্রাকচারই চলতেছে। রাইট, তারা নতুন স্ট্রাকচারে আস্তে আস্তে সুইচ করতেছে, যখন সিনিয়র হচ্ছে ডেটাবেজ ইঞ্জিনিয়ার একজন, তখন আস্তে আস্তে তাকে ডেটা ইঞ্জিনিয়ার রোল দিচ্ছে, যাতে ওই হলো মানে যে ম্যাচিংটা যাতে করতে পারে, বা স্যালারি স্ট্রাকচারের মেইনটেনিংসটা যাতে তাদের জন্য সহজ হয়। এগুলোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে যে রোলই হোক, আপনার যে নামই হোক না কেন, আপনার রোলটা কি, আপনার টুলস টেকনোলজি কি চায়, এই জিনিসগুলো যদি আপনি দেখেন এবং আপনি যদি কনফিডেন্ট হন যে আচ্ছা আমি তো এই কাজ করতে পারি, বললো ডেটা ক্লিনিং, ডেটা প্রিপ্রসেস করে হচ্ছে ওয়্যার হাউজিং করতে হবে, আপনি যদি প্রত্যেকটা পার্ট জানেন, সেখানে আপনার নাম কি, অপারেশন অ্যানালিস্ট কি, ডেটা অ্যানালিস্ট না ডেটা রিসার্চ অ্যানালিস্ট, আসে যায় না তো ভাই। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভাইয়া। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, এইচটিএমএল অথবা সিএসএস আসলে জানাটা কতটা জরুরি? লাইক পাইথনের ডেটা সাথে কি? অ্যানালিস্ট হওয়ার জন্য HTML CSS জানা একদমই জরুরি কোনো কিছু না। কিন্তু পাইথনটা কি রিড করা সম্ভব এই দুইটা ছাড়া? আমার একদম পাইথনকে জ্ঞান নাই এই ব্যাপারে। পাইথনকে সম্ভব। HTML CSS HTML কিছুটা জানা যেতে পারে। সেটা যদি আপনি ডেটা ইন্ডাস্ট্রিতে ডেটা স্ক্র্যাপিং নামের একটা আবার হলো সেক্টর আছে, সেগুলাতে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে HTML জানা লাগতে পারে। আর আপনি যদি পাইথনে সফটওয়্যার ডেভেলপমেন্ট এই সেক্টরটাতে আপনি থাকতে চান, অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, তখন আপনার HTML CSS লাগতে পারে। বাট আপনি যখন ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিস্ট, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং এইগুলোতে আসলে আপনার HTML CSS জানার কোনো প্রয়োজন আমি মনে করি না, আমার কোনোদিন দরকার হয় না। আচ্ছা আচ্ছা, তার মানে ভাই ডাটা কালেকশনের হ্যাঁ, শুধু ক্ষেত্রে, আপনার না, এটা দরকারই হয় না, এটা কোনো দরকারই নেই এখানে। আচ্ছা ভাই, ডাটা কালেকশনের ক্ষেত্রে হুম আমরা তো অনেক সময় স্ক্র্যাপিং এর প্রয়োজন হতে পারে। হুম
সেই ক্ষেত্রে আমরা কি শুধু ডেটা পাইথন ডেটা কালেকশনের ক্ষেত্রে একজন ডেটা অ্যানালিস্টের কাজ ডেটা স্ক্র্যাপিং করে দেওয়া না। স্ক্র্যাপার টোটালি ডিফারেন্ট একটা কাজ। কারো যদি অ্যানালাইসিস করানোর প্রয়োজন পড়ে, অবশ্যই অ্যানালিস্টকে বলবে না তুমি আমার ডেটা কালেকশন আচ্ছা করে আচ্ছা করে আচ্ছা আইনা আমাকে অ্যানালাইসিস করে দাও। সো এটা আর ডিফারেন্ট রোল। রাইট। তো যদি এরকমই হয় যে ডেটা অ্যানালিস্টকে বলে যে ভাই আমার ডেটা নাই, আমাকে ডেটা কালেক্ট করে এনে অ্যানালাইসিস করে দাও, সেক্ষেত্রে আপনি যদি ডেটা কালেকশন করতে পারেন সেটা তো আলাদা ব্যাপার। বাট আমাকে যদি কেউ এভাবে বলে, আমি বলবো ভাইয়া খুবই সরি, আমি আসলে ডেটা অ্যানালাইসিস করে দেই, ডেটা কালেকশন করে দেই না। মানে মার্কেট লেভেল থেকে ডেটা কালেক্ট করে এনে দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি আমাকে ডেটা দিবেন, আমি অ্যানালাইসিস করে দিব। ঠিক আছে ভাইয়া, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আর কারো কোনো কোশ্চিন আছে কোর্স নিয়ে বা কোর্স ম্যাটেরিয়াল নিয়ে, বা আপনার যে কোনো কোশ্চিন হতে পারে? কারো কোনো কোশ্চিন? আপনি কি ভাই আমাদের কি ভাই লিঙ্কডইনে যে প্রোফাইলটা স্ট্রং হওয়া অথবা কিভাবে স্ট্রং করতে হ্যাঁ হয়? ভাইয়া, এই এই জিনিসগুলো না আসলে মানে এগুলো খুবই কমন জিনিস ভাইয়া। এগুলা না আসলে কোর্স ম্যাটেরিয়ালে বলে করানোর কোনো প্রয়োজন নাই। মানে আমাদের উপর করতে হবে, তাই তো? আপনাদেরই করতে হবে। আমি তো অবশ্যই সাথে থাকবো ভাই। আপনাদের প্রত্যেককে কানেক্ট ওকে। করব। আপনাদের প্রোফাইল গুলার ইন্টারভিউ লেভেল পর্যন্ত তো আপনাদেরকে ওই প্রিপারেশন ইন্টারভিউ দিতে গেলে তো ভাই সিভি লাগে না? তো আপনার সিভিটা প্রপারলি রেডি হলো কিনা এটাও তো আমার জানতে হবে, তাই না? তো সেটা করার জন্য যা যা করা দরকার আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ, যতটুকু সময় পাই। ভাই আমি প্রফেশনালি কাজ করি একটা কোম্পানিতে, সো পাশাপাশি নিজের কিছু প্রজেক্টও আছে। সো এরপরেও আমি যেটা করি যে আপনাদেরকে শেখানোর সাথে আছি, কারণ যে ওই ২-৪ জন ৫ জন যখন রিকোয়েস্ট করে, তখন ওই ৫ জনের রিকোয়েস্টে শুরু করে আসলে তখন ভাবি যে আর ২-৪ জন ৫ জন যদি হয় তাহলে শেখানোটা একটু ভালো হয়। তো তখন এই যেভাবে শুরু করা, তো শুরু করলাম ইনশাল্লাহ আপনাদের সাথে, খুবই পার্সোনালি এটা আমার ব্যাচ। তো চলেন স্টার্ট করি, আগায় যাই, দেখি কতটুকু শিখতে পারি and আমি আপনাদেরকে কতটুকু শেখাতে পারি, এই আর কি। ভাই আমাদের কোর্সটা কয় হ্যাঁ ভাইয়া বলেন। মানে কোর্সটা এটা কয় মাসের? কোর্স কয় মাসের ভাই আমি এটা সত্যিকার অর্থেই বলতে পারবো না, কারণ কোর্স ম্যাটেরিয়াল যেমন আছে আস্তে আস্তে যদি আমরা পড়তে থাকি, আমরা যদি কম টাইম ক্লাস করি ম্যাটেরিয়াল কম শেষ হবে, আমরা যদি একটু লং টাইম ক্লাস করি ম্যাটেরিয়াল দ্রুত শেষ হবে, আমরা যদি অ্যাসেসমেন্ট এর জন্য প্র্যাকটিস ভালো করি দ্রুত অ্যাসেসমেন্ট হবে, ইন্টারভিউ দ্রুত হবে। তো এটা আসলে আমাদের উপরে ডিপেন্ড করতেছে যে আমরা জিনিসটা আমরা কতটা ইউটিলাইজ করে আমরা কত দ্রুত আমাদের প্রিপারেশনটা ইজিয়ার করতেছি। জি ভাই, বুঝতে পারছি। ভাই ভাইয়া আমার একটা হচ্ছে কোশ্চেন আছে। তবে ইনিশিয়াল প্ল্যানিং আছে 3 মান্থ, দেখা যাক কি হয়। হ্যাঁ বিমল ভাই। ভাই আমার কোশ্চেনটা হলো যে লাইক এসকিউএল এন্ড পাইথন জি জি। ডেটা অ্যানালাইসিসের জন্য এসকিউএল কে স্কিপ করে আমি কি শুধু পাইথন দিয়ে পুরো ডেটা অ্যানালাইসিসের কাজটা কমপ্লিট করতে পারি কিনা? পারেন, বাট এসকিউএলটা তখনই দরকার হয়ে যাবে যখন এসকিউএল স্কিপ করে তখন কাজ করতে পারবেন তখন যখন আপনাকে কেউ সিএসভি ডেটা দিবে বা কোনো সোর্স ওকে। ডেটা আপনাকে দিয়ে দিবে। বাট আপনি তখন এসকিউএল কে স্কিপ করতে পারবেন না যখন একটা কোম্পানি আপনাকে একটা ইউজার ক্রিয়েট করে তার ডেটাগুলোর অ্যাক্সেস আপনাকে দিবে, যে ডেটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। তখন আপনি ডেটাবেস থেকে তো কেউ আপনাকে সিএসভি ডেটা নামায়া দিবে না। এক সেকেন্ড হলো যদি সেটা লাইভ অ্যানালাইসিস হয়, লাইক ডেটা ট্রানজেকশনাল ডেটাবেজে কন্টিনিউয়াসলি ডেটা ঢুকতেছে, ডেটা ইঞ্জিনিয়ার বা আপনি যেই হন না কেন সেটা পাইপলাইন করে ওয়্যার হাউজিং এ নিয়ে গেছেন এন্ড সেটা লাইভ অ্যানালাইসিস হচ্ছে, লাইক 1 ঘন্টার ব্যবধানে অ্যানালাইসিস হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে ডেটাবেজের সাথে ডিরেক্ট কানেক্ট রাখতে হবে ডেটা অ্যানালাইসিসের অ্যানালিটিক্যাল প্রসেসের আর কি, যাতে যখন ডেটা ঢুকবে সেই ডেটার উপরে অটোমেটিক্যালি আপনাকে ভিজুয়ালাইজেশনটা করে দিবে অ্যানালাইসিস হয়ে। সো তখন কিন্তু আপনার ভাই এসকিউএল কে ইগনোর করার কোনো সুযোগ নাই। Okay, I have a second question. Don't mind, please. নো প্রবলেম। The second question is like আমরা জানি যে ডেটা ভিজুয়ালাইজেশনের এখন অনেক টুলস আছে, যেমন আমরা যেটা মেনশন করলাম পাওয়ার বিআই আর ট্যাবলো ছাড়া আরো অনেক টুলস আছে। আমরা এক্সেলও কিন্তু ডেটা ভিজুয়ালাইজ করে আসছি বা করছি এখন।
তো এখন যেহেতু আমরা যে এখন ইয়াতে আছি এই টাইমে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি যে আসলে পাইথনের ডিফারেন্ট লাইব্রেরিজ এর উপরে, কারণ পাইথনের ডিফারেন্ট লাইব্রেরিজ দিয়ে আমরা ডেটা ভিজুয়ালাইজ করতে পারি। তো সেক্ষেত্রে আপনি যেহেতু দীর্ঘদিন প্রফেশনাল লাইফে আছেন বা ইন্ডাস্ট্রিতে আছেন, তো ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে ডেটা ভিজুয়ালাইজেশন টুলগুলো ব্যতীত পাইথন দিয়ে ভিজুয়ালাইজ করা, পাইথনের ডিফারেন্ট লাইব্রেরিজ ইউজ করে, এটা কতটুকু অ্যাকসেপ্ট করে ইন্ডাস্ট্রি বা প্রেফার করে? ভাই একটা সত্যি কথা হচ্ছে কি জানেন, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য পাইথনকে আমি খুবই কম ব্যবহার করছি আমার লাইফে। বাট ইন্ডাস্ট্রি কোম্পানি ভেদে হয়তো আলাদা হতে পারে। বাট আমার কোম্পানি বা আমার ২-৪টা কোম্পানি, আমরা যাদের সাথে ভাই ব্রাদার যাদের সাথে কাজ করি, তারা কেউই আসলে ডেটা ডিরেক্ট ভিজুয়ালাইজেশনের জন্য হচ্ছে পাইথনকে ইউজ করে না। হয়তো ওই মুহূর্তে অ্যানালাইসিস করার সময় রেজাল্টটা দেখার জন্য হয়তো পাইথনের ভিজুয়ালাইজেশন লাইব্রেরিগুলো লাইক প্লটলি, সিবর্ন, ম্যাটপ্লটলিব এগুলো ইউজ করে থাকে। তো যদি পাইথনের যদি ড্যাশবোর্ড হয়ে থাকে, প্লটলি অ্যান্ড ড্যাশ দিয়ে হচ্ছে আপনার পাইথনের ড্যাশবোর্ড বানানো যেতে পারে। বাট ড্যাশবোর্ড শুধু বানালেই না, সেটার আবার আসলে মেইনটেনেন্স অ্যান্ড সেটা কস্ট অ্যানালাইসিসটাও করতে হয়। তো এই ক্ষেত্রে পাওয়ার বিআই বা ট্যাবলিউ আপনাকে যতটা হেল্প করতে পারে, বা লুকার এমএল, লুকার বিআই গুগল ক্লাউডের লুকার, তো এটা আপনাকে যতটা ফাস্টার হেল্প করতে পারে অল্প খরচে অল্প পয়সায়, সেই জিনিসটা আসলে আপনি পাইথন দিয়ে আশা করতে পারবেন না। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ওয়েলকাম ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আজকের মতো আমরা শেষ করি।